ওয়েলকাম স্টুডেন্টস। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হাতে আজকে টাইম নিয়ে বসো এবং একটু কি বলে তোমাদের ডাটাটাকেও রিচার্জ করে নাও, কারণ আজকের ভিডিওটা ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ডাব্লিউবিজেইর জন্য প্রথমবার যে এতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা একই ভিডিওর মধ্যে আমি করেছি। এবং আমিও মানে খুব উৎসাহিত হব যদি তোমরা স্কিপ না করে প্রত্যেকটা আমার বোঝানোগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে করো। তাহলে কি বলবো, আজকের ক্লাসটা শুরু করার আগে যে টপিকগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর থেকে আমি আরও ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমি বেছে নিয়েছি। আজকে আমি 100টার বদলে 50টা করলাম এই কারণেই, কারণ সময় খুব অল্প, তোমাদের হাতেও সময় খুব কম, তাই 100টা করবার প্ল্যানে ছিলাম, কিন্তু 50টা অঙ্ক করলাম, করে তোমাদের আমি আপাতত এটা প্রোভাইড করছি। এবং তোমরা এই যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা কমপ্লিট করে রাখো। আমি পরে আরও চেষ্টা করব কিছু কিছু অঙ্ক তোমাদের দিয়ে দেওয়ার। তো এই ভিডিও করার আগে, মানে অঙ্কতে যাওয়ার আগে তোমাদের কিছু কিছু কথা বলে দিই, যে কিছু কিছু স্টেপ যদি তোমরা বুঝতে না পারো তার রেসপেক্টে আমি কিছু ভিডিও বানিয়েছি। দেখবে সার্কেল, স্ট্রেট লাইন, কমপ্লেক্স নাম্বার। যারা নতুন চ্যানেল তারা কি করবে, ওই প্লে লিস্টগুলো একটু ফলো করো। যাদের কিছু প্রবলেম থাকবে, বেসিক্স কিছু কনসেপ্টে প্রবলেম থাকবে, তারা কিন্তু আমার প্লে লিস্টগুলোকে ফলো করো। আর যারা একদম নতুন তারা কিন্তু আগের যে তিনটে মক টেস্ট তোমার দেওয়া আছে পেপার, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা অবশ্যই করো। যারা আজকের ক্লাসে নতুন তারা কিন্তু আমার প্রিভিয়াস মক টেস্ট সিরিজটাও করে নিও, প্লাস তিনটে কমপ্লিট মক টেস্ট পেপার দেওয়া আছে সেটাও করে নিও। আর তার সঙ্গে সঙ্গে যাদের যে টপিকে প্রবলেম আছে তার রেসপেক্টিভ ভিডিওগুলো একটু প্লে লিস্টে গিয়ে খুঁজে দেখে নেবে। হয়তো সেই তোমাদের মনের যে সন্দেহগুলো সেইগুলো কিন্তু, বা যে জিজ্ঞাসা ডাউটগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু সময় নষ্ট করব না। সবাইকেই আমি অনুরোধ করছি, প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখে নাও, লিখে প্র্যাকটিস করো। এবং এই অঙ্কগুলো কিন্তু একদম সিলেক্টিভ অঙ্ক, এবং এই 50টার মধ্যে আরও আমি মার্ক করে দিয়েছি, কিছু স্টার মার্ক করে দিয়েছি। যে টাইপগুলো আমি লাস্ট 5-6 বছর ধরে ওই ট্রেনিংয়ে দেখছি আসছে। তো আমার ইচ্ছা যে তোমরা পরীক্ষা দাও, বুক ভরে, মানে বুকে সাহস নিয়ে যাও, খুব ভালো পরীক্ষা দাও। আর সাহসটা যদি রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আর বেশি বক করবো না, চলো অঙ্কগুলো দেখি। So let's start the play, and now we are going to make a big history. দেখো, a function is defined as real x if f of a plus b is equal to f of a. ফাংশনটা এভাবে দেওয়া আছে, and f of minus half is equal to minus half. Then আমাদের প্রুফ করতে বলছে f of 1005. তো f of a plus b আমরা কি দেখতে পাচ্ছি, f of a। তাহলে আমরা যদি এর জায়গায় 0 পুট করি তাহলে কি হবে, পুট a is equal to 0, আমরা পাচ্ছি f of b is equal to f of 0 is equal to k. সিমিলার ওয়েতে আমরা যদি b এর ভ্যালু 0 পুট করি তাহলে কি পাচ্ছি, f of a is equal to f of 0 is equal to k. তাহলে আমরা কি পেলাম, f of a is equal to f of b is equal to k. তাহলে f of a আর f of b আর f of a এর ভ্যালু দুটোই k এলো। তাহলে আমরা কি বলতে পারলাম, f of x is a constant function. That's why আমরা লিখতে পাচ্ছি f of 1005 is equal to f of minus half is equal to minus half. তাহলে যেহেতু fx is a constant function, তাহলে for all x fx is constant, that is f of 1005, and f of minus half will be equal, that will be minus half. So our option is minus half. Now let f be a function, f of xy is equal to fx by y. For all xy belongs to R, if f of 30 is equal to 20, find f of 40. তো আমরা দেখতে পাচ্ছি f of xy is equal to fx by y. তাহলে if we put x is equal to 1, then we get f of y is equal to f of 1 by y.
Okay, putting x is equal to 1, we get f of y is equal to f of 1 by y. Then, if we put y is equal to 30, as it is given in the problem, f of 30 is equal to f of 20. So, if we put y is equal to 30, we get f of 30 is equal to f of 1 by 30. That is, f of 1 is equal to 30 into f of 30. And f of 30 is given as 20. So, f of 1 will be 600. We have to find f of 40. Now put y is equal to 40. In this line put y is equal to 40. Then f of 40 will be f of 1 by 40. And what we know about f of 1? That is 600. So f of 40 is equal to f of 1 by 40. 600 by 40. That will be 15. So our option will be 15. Third অঙ্ক আমাদের f r থেকে r be defined as fx is equal to e to the power x minus e to the power minus x. We have to find f inverse x. So e to the power x minus e to the power minus x is equal to f of x, that is y. We consider fx as y. Then we get a quadratic equation of e to the power x. We get a quadratic equation of e to the power x. And from this equation we get e to the power x. E to the power x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2. Now taking log both sides, in this line we take log both sides. Then we get x is equal to minus b. We get only plus sign, as in this option we get that there is no negative sign. So we consider here only plus sign. So x is equal to, we take only y plus root over y square plus 4 by 2. Now, if we get x, what is x? X is equal to f inverse y. Now we replace y by x. We replace y by x. Then f inverse x is equal to log of x plus root over x square plus 4 by 2. তো আমরা কি দেখলাম? একটা ফাংশন দেওয়া ছিল, সেই ফাংশনটার ইনভার্স বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, ওইটাকে ওই পুরো ফাংশনটা ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম। দেন আমি ই টু দি পাওয়ার এক্স বের করলাম, এক্স কে ইন টার্মস অফ লগের ফর্মে নিয়ে গেলাম, নিয়ে বোথ সাইডে লগ নিয়ে নিলাম, টেকিং লগ বোথ সাইড, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এটা পেলাম, দেন টেকিং লগ বোথ সাইড। তো আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড ফোর্থ অঙ্কে আসি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের আসার প্রচন্ড চান্স আছে। এই অঙ্কটা প্রচন্ড চান্স আছে, f of x plus 2f of এটা is equal to 3x। যখনই এই টাইপের অঙ্ক থাকবে আমরা x কে সাবস্টিটিউট করে দেবো কোনটা দিয়ে, এইটা দিয়ে। উই রিপ্লেস x বাই 2002 বাই x, রিপ্লেস করে দিলাম। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন ফর্ম করে ফেললাম। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা x আর y ভাবি, এই ইকুয়েশনটাও আবার y আর x এর ফরম্যাটে এলো। তাহলে আমরা সেই 1 আর 2 সলভ করব, সলভ করে কি পেয়ে গেলাম, f of x এর ভ্যালু পেয়ে গেলাম। f of x কি হয়ে গেল, 4004 বাই x মাইনাস x। এবার আমরা x এর জায়গায় 1 পুট করে দেবো। কেন 1 পুট করব, আমাদের দেখো f of 1 বার করতে বলেছে। দেন f of 1 এর ভ্যালু 4003। আশা করি বুঝতে পারলে। ফিফথ অঙ্কে আসি, ফাইন্ড রিয়েল পার্ট অফ i টু দি পাওয়ার i। তাহলে কি হবে, z ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার i। আমরা জানি cos থিটা প্লাস cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। cos পাই বাই 2 ভ্যালু 0 আর sin পাই বাই 2 ভ্যালু কত, 1। তাহলে এখানে আমি i ইনটু 1 মানে i, তার মানে এই i টাকে আমি কি দিয়ে রিপ্লেস করলাম, এইটা টু দি পাওয়ার i। অয়েলার্স ফর্ম আমাদের মনে আছে, cos থিটা প্লাস i sin থিটা মানে e টু দি পাওয়ার i থিটা। তাহলে e টু দি পাওয়ার i পাই বাই 2 ইনটু i, এই i মাল্টিপ্লাই হয়ে গেল e টু দি পাওয়ার i স্কয়ার পাই বাই 2। আমরা শুধু পেলাম e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। তো যেটা পুরোটাই রিয়েল নাম্বার, তো আমাকে রিয়েল পার্ট বার করতে বলেছে, রিয়েল পার্ট এটাই এসে গেল। বোঝা গেল। নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইজ ইকুয়াল টু পাই দেওয়া আছে, মডুলাস অফ z1 ইজ ইকুয়াল টু z2 দেওয়া আছে, দেন z1 প্লাস z2 ভ্যালু বার করতে বলছে। তো ফার্স্টে আমরা কি ধরলাম, আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়াল টু থিটা, এটা আমরা ধরে দিলাম।
আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়াল টু থিটা ধরে দিলাম। তাহলে কি দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়াল টু পাই ফ্রম দিস রিলেশন। এই রিলেশনটা দেওয়া আছে, এটা থেকে আমরা এটা গেইন করলাম। তাহলে আর্গুমেন্ট অফ z1 ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, পাই প্লাস থিটা। এখন তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এটা আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা, যেখানে r টা হচ্ছে তার মডিউলাস ভ্যালু আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। যে কোনো কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম, যে কোনো কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হচ্ছে এটা, তাই তো? এটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে এই পোলার ফর্মটাকে আমরা লিখলাম। তো z1 কে আমি তাহলে কি লিখবো, mod of z1 প্লাস cos of এই z1 এর যে আর্গুমেন্ট, z1 এর আর্গুমেন্ট কি হবে, আমার এই কন্ডিশনটা তো আমি পেয়ে গেছি, z1 এর আর্গুমেন্ট পাই প্লাস থিটা। তাই আমরা এখানে কি দিয়ে রিপ্লেস করলাম, পাই প্লাস থিটা প্লাস i sin পাই প্লাস থিটা। cos পাই প্লাস থিটা মানে মাইনাস cos থিটা, i sin পাই প্লাস থিটা মানে মাইনাস i sin থিটা। as usual z2 কি হবে, z2 এর আর্গুমেন্ট কত, থিটা। তাহলে mod of z2 is equal to cos theta plus i sin theta, that will be mod of z1 minus, এখানে আমি অ্যাডজাস্ট করছি, এখানে দেখো এইখানে এইটাকে আনতে হবে আমাকে, তাই আমি ওইটা আনার জন্য মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করলাম। তাহলে মাইনাস অ্যাডজাস্ট করলে ভেতরে কিছু তো সব প্লাস, সেগুলো মাইনাস হয়ে গেল। তাহলে এইটার ভ্যালুই তো আমরা জানি z1, দেখো। তাহলে আমরা কি লিখে দিলাম, এই পুরো পোরশনটার ভ্যালু আমরা জানি z1, তাহলে তার আগে মাইনাস z1, তার মানে আমরা কি পেলাম, z1 z2 0। তাহলে খুব ভালো অঙ্ক ছিল এটা। তো আমি বলে দিচ্ছি যে এই 100টা অঙ্কের মধ্যে বেশ কিছু অঙ্ক আসবার চান্স প্রবাবিলিটি 100%। তো সেইগুলো আমি আরো মার্ক করে দিচ্ছি, এগুলো কিন্তু খেয়াল করবে তোমরা। ট্রিপল স্টার দিয়ে মার্ক করছি 100%। দেন একটা ইনক্রিজিং ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে উইল বি অলওয়েজ ডিক্রিজিং ফাংশন বলেছে। তো ডিক্রিজিং ফাংশনের ভ্যালু মানে কি করে বের করতে হয় আমরা জানি, f dash x less than 0। অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে f dash x এটাকে ডেরিভেটিভ করলাম, বার করলাম, নিয়ে এটাকে সাইন এর ফরম্যাটে আনার চেষ্টা করলাম, অর্থাৎ এই 1/√2 1/√2 এই স্টেপটা খুব ভাইটাল, তোমরা জানো sin π/4 cos x, cos তাহলে সাইন এর একটা ফর্মে চলে এলো, sin of a plus b ফর্মে চলে এলো। দেন আমাকে বলেছে অলওয়েজ ডিক্রিজিং ফাংশন। এখন দেখো এই জায়গাটা একটু মজার আছে, আমি প্রথমেই এইগুলো দেখে নিলাম, অর্থাৎ যে অপশনগুলো দেখে নিলাম আমি। তো এই জায়গাটা একটু ভাবতে হবে যে সাইন এর ভ্যালু তো নেগেটিভ হতেই পারে, আর যদি কে পজিটিভ হয় সবসময় এই ভ্যালুটা তখন ডিক্রিজিং হচ্ছে। কিন্তু আমাকে আলটিমেট ভ্যালুটা দেখতে হবে যে অলওয়েজ যেহেতু ডিক্রিজিং ফাংশন বলেছে, তাহলে সাইন এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত। সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা 1 জানি, তাহলে একদম আলটিমেট ভ্যালুটা আমি দেখো আলটিমেট কেসটা হিসেব করে দিচ্ছি, কারণ অলওয়েজ পজিটিভ বলেছে। তাহলে আমি আলটিমেট কেসটা যেটা হওয়ার একদম লাস্ট যে চান্সটা, সেটা হচ্ছে কি এর ম্যাক্সিমাম ভ্যালুটা। এইটা কখন নেগেটিভ হবে বলো তো, এটা কখন নেগেটিভ হবে, যদি এর ভ্যালুটা কে এর থেকে ছোট হয়। তো তার জন্য আমরা লিখলাম ফর আলটিমেট কেস এই ভ্যালুটা sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু কি ধরে দিলাম, আমরা জানি 1, তাহলে √2 * 1 মাইনাস k লেস দ্যান 0, দ্যাট উইল বি k গ্রেটার দ্যান √2। আশা করি এই রহস্যটা বুঝতে পারলে। sin of x plus π/4 এর ম্যাক্সিমাম ভ্যালুটা কেসটা মানে আলটিমেট কেসটা আমরা হিসাব করে দিলাম, তার বেশি কেস তো হতে পারে না, sin থিটার ভ্যালু 1 এর বেশি ক্রস করতে পারে না, তাই আমরা √2 * 1 মাইনাস k করলাম, দ্যাট ইজ k গ্রেটার দ্যান √2। তাহলে আমার অপশন এটা হবে। 8 নম্বর অঙ্কে দেখো, এখানে কি বলেছে, y = x plus lambda is tangent to the curve। তাহলে একটা কার্ভের ট্যানজেন্ট আমরা বলে দিচ্ছি এটা। তাহলে বলছে ল্যামডার ভ্যালু কি হবে। তো এখান থেকে আমরা দেখাচ্ছি যে দিস ইজ অ্যান ইকুয়েশন অফ ইলিপস। তো একটা y = mx plus c, যদি x² plus a² plus y² by b² = 1 এর যদি ইলিপস হয়, তার একটা ডাইরেক্ট কন্ডিশন আমরা জানি, এইটা যদি এর ইলিপসের যদি ট্যানজেন্ট হয় তাহলে তার কন্ডিশনটা হচ্ছে এটা। তাহলে শুধু আমাদের যদি মাথায় এটা থাকে এই অঙ্কটা 3-4 না হাফ মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে কি জানি আমরা এখানে y = mx plus c, তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে m কত 1 আর c হচ্ছে কত ল্যামডার ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে x² by a² plus y² by b² = 1 ফর্মে আনলাম, যেখানে a² এর ভ্যালু হাফ, b² এর ভ্যালু 1/3। তাহলে আমাদের ফর্মুলাটা কি, lambda is c = √(a²m² plus b²।
সি এর জায়গায় কি এলো ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার, এ স্কয়ারের ভ্যালু হাফ ইনটু এম স্কয়ার, এম এর ভ্যালু কত 1, হাফ ইনটু 1 প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের ভ্যালু কত 1/3, আমাদের এসে গেল অ্যানসার রুট ওভার 5/6, অ্যানসার হয়ে গেল। তারপরের অঙ্কে চলে এসো। This is an application of Lagrange's mean value theorem, and remind it that Lagrange's mean value theorem আর Rolle's theorem এর geometrical interpretation তোমাদের মাথায় রাখতে হবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রেঞ্জেস থিওরেম কি ছিল? একটা ট্যানজেন্ট পাবো কোন কার্ভের, যখন এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হয়ে যায় তখন ট্যানজেন্ট পাবো যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। আর ল্যাগ্রেঞ্জেস থিওরেমের ক্ষেত্রে কি ছিল? একটা কর্ড পাবো যেটা ট্যানজেন্টের সঙ্গে প্যারালাল। এই যে এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধরো এরকম একটা কর্ড পেতাম যেটা এর সঙ্গে প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, ঠিক আছে? তার মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা, এর যা স্লোপ হবে তার স্লোপটা এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এইটার সঙ্গে ইকুয়াল। তো এইটা যদি আমাদের মাথায় থাকে এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ সি কত হবে 1/x, এফ ড্যাশ সি হবে 1/c, এফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, দিস ইজ এ, দিস ইজ এফ অফ এ and this is b and this is f of b, তার মানে a f of a, b f of b দেওয়া আছে। সো আমরা যদি এখানে বসিয়ে দিই f of b ভ্যালু কত দেখতে পাচ্ছি 1, 1 মাইনাস 0, এই যে f of a কত 0, তাহলে f of b মাইনাস f of a বাই b মাইনাস a, b e মাইনাস 1, তাহলে f ড্যাশ c আমরা কি জানি 1/c, তাহলে c এর ভ্যালু কত হয়ে গেল e মাইনাস 1। বুঝতে পারলে আশা করি। তারপরের অঙ্কে চলে এসো 10। যেহেতু ফাইনাল প্রিপারেশন একটু স্পিড বাড়িয়েছি, তাহলে y ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, যখনই কোনো ফাংশন y ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ফর্মে ফাংশন থাকবে তখনই আমাদের মাথায় যেন আসে যে লগ নিয়ে নিতে হবে, লগ। তাহলে এখানে আমি যদি টেকিং লগ বোথ সাইড করতাম, লগ অফ y সমান এটা লেখা যেতে পারে, তাহলে দ্যাট ইজ লগ অফ a b c এর ফর্মুলা কি জানি আমরা, লগ অফ a প্লাস লগ অফ b প্লাস লগ অফ c, ওই ফর্মুলাটা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এবারে ডেরিভেটিভ করো 1/y dy dx, 1/1 plus x 2x by 1 plus x স্কয়ার, কেন? চেন রুল, এটা প্রথমে এটা হলো তারপর x স্কয়ার 2x, এগুলো জানো, এটা করে এটা এলো। এবার আমাকে বার করতে বলেছে dy dx at x is equal to 0, এটা মাইন্ডেড। তাহলে dy dx is equal to এখান থেকে কি পাবো y into something, যখন dy dx at x is equal to 0 বার করব তাহলে এই y এর ভ্যালুটা কিসে বার করতে হবে? ওই 0 পয়েন্টে। তাহলে আমরা এই 0 পয়েন্টে বার করলাম y এর ভ্যালু, দেখো 1 plus 0 1 plus 0 ডট ডট 1 plus 0, তার মানে y এর ভ্যালু এট দা পয়েন্ট 0 তে কত বের হলো 1, তার মানে এখানে dy dx এর ভ্যালুটা যখন বার করব y এর ভ্যালু মাল্টিপ্লাই করব, দ্যাট উইল বি 1, আর এখানে x এর ভ্যালু সব 0 বসিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে 1 plus 0 into something 1, এই সরি 0, সবগুলো 0 চলে আসবে, তাহলে 1 into 1 দ্যাট উইল বি 1। আমরা এবার 11 নম্বরের অঙ্ক জন্য প্রস্তুত। দেখো এখানে দুখানা কিন্তু কনসেপচুয়াল অঙ্ক রয়েছে। ফার্স্ট হচ্ছে ডোমেন অফ এইটা, একটা লগারিদম ফাংশনের ডোমেন বার করতে বলেছে। লগারিদম ফাংশনের ডোমেন যখন আমরা বার করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই কেসটা লগ অফ এক্স বেস এ এরকম যদি থাকে, এই ফাংশনটার ডোমেন বার করতে গেলে আমাকে বার করতে হয়, বা ধরো এই এক্স এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর এ এর ভ্যালুটা কি হতে হয় এ নট ইকুয়ালস টু 1 and a greater than 0, এইটা কিন্তু হতে হয়। তাহলে এই লগারিদম ফাংশনের এইটা যদি আমরা মনে রাখতে পারি অঙ্কটা খুব নস্থির হতো। তাহলে এখানে x - 4 greater than 0 হবে, মানে x greater than 4, আর x - 4 এর ভ্যালু আমাদের 1 নিলে হবে না, কারণ তলায় log 1 এর ভ্যালু কি হয়ে যায় 1 0, তার মানে সামথিং ধরো log of x by log of 1, তার মানে log x by log of 1 এর ভ্যালু 0, তার মানে আনডিফাইন্ড হয়ে যায়। তো অত আমি এক্সপ্লেন করছি না, এইটুকু তোমরা মাথায় রাখবে এই পোরশনটা, তাহলেই বুঝতে পারবে। এইবার দেখো আর এইটা x² - 11x + 24 এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারছি x - 3 * x - 4 গ্রেটার দ্যান 0। তাহলে আমার কাছে অপশন কি এলো এইটা আর x গ্রেটার দ্যান 4 আর x - 4 নট ইকুয়ালস টু 1, ঠিক আছে? এইটা আমাদের এলো। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো কন্ডিশন, যে 3 আর 8 দুটো পয়েন্ট নিয়ে নিলাম। 8 এর এই দিকটা অর্থাৎ 8 থেকে পজিটিভ ইনফিনিটি পজিটিভ, আবার 3 থেকে নেগেটিভ ইনফিনিটি পজিটিভ। তাহলে ফার্স্ট কেসটা হলো কেস 1 এর জন্য এইটা, আর কেস 2 এই যে এইটা x গ্রেটার দ্যান 4 হতে বলছে।
তাহলে x গ্রেটার দেন 4 মানে 4 থেকে আপ টু ইনফিনিটি। তাহলে এই দুটোর মধ্যে কমন রিজিয়ন কোনটা পেলাম? একটা বলছে 4 থেকে ইনফিনিটি আর একটা বলছে 8 থেকে ইনফিনিটি। তাহলে আমাদের কমন রিজিয়ন কি হবে? 8 থেকে ইনফিনিটি। তার মানে 8 থেকে ইনফিনিটি হয়ে গেল আমাদের অ্যানসার। কনসেপচুয়াল অঙ্ক সেকেন্ড 12 নম্বরের অঙ্কটা sin ইনভার্স x sin ইনভার্স এটা ইকুয়াল টু 3π/2 আর এটার ভ্যালু আমাকে বার করতে বলেছে। তো চোখ কান বুঝে আমরা কি ধরে নিই sin ইনভার্স x sin ইনভার্স y sin ইনভার্স z এর ভ্যালু π/2। কিন্তু কেন ধরি? এই রিজনটা আমরা কিন্তু অনেকে হয়তো জানি না বা জানার চেষ্টা করি না বা এটার উপর একটু জোর দিই না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে sin ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালুটা কোথা থেকে থাকে? -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। তাহলে sin ইনভার্স x sin ইনভার্স y sin ইনভার্স z এর যে রেঞ্জটা সেটা কত? প্রিন্সিপাল ভ্যালুটা কার মধ্যে থাকবে? তোমার -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। তার মানে sin ইনভার্স এর ক্ষেত্রে যদি এই রেঞ্জটা যদি থাকে -π/2 থেকে π/2, তার মানে আমাকে প্রত্যেকটার ভ্যালু π/2 ই নিতে হবে। এই রেঞ্জের মধ্যে -π/2 থেকে π/2 ভ্যালু ছাড়া যদি π/2 ভ্যালু ছাড়া বাদ বাকি কিছু অ্যাড করলে 3π/2 আসা সম্ভব নয়, যার জন্য আমরা কিন্তু π/2 নিলাম। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা এই রিজনটার জন্য এটাকে আমাদের π/2 নিতে হবে। বাকি অঙ্কটা খুব সোজা। তাহলে sin ইনভার্স x π/2 তার মানে x sin π/2 1, তার মানে 1 + 1 + 1 1 টু দি পাওয়ার 9 মানে 1। তার মানে অ্যানসার কত হয়ে গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর অঙ্কটা খুব সোজা অঙ্ক, এটা নয়, তারপরেরটা আমি বলতে চেয়েছিলাম। তো এইটাকে cos ইনভার্স 13/12 দেওয়া রয়েছে, π/2 মাইনাস এটা মানে sec ইনভার্স থিটা, sec ইনভার্স মানে cos ইনভার্স উল্টে যাবে। এই যে sec ইনভার্স 13/12 মানে cos ইনভার্স 12/13, তাহলে আমরা এটা মানে লিখতে পারবো sin ইনভার্স 5/13। তাহলে x 5। খুব সোজা অঙ্ক, একটা থাকতে পারে। বেশ, এখানে একটু কিছু কনসেপচুয়াল জিনিস লাগবে। cos ইনভার্স x লেস দ্যান sin ইনভার্স x বলে দেওয়া আছে। ডোমেন অফ x, তো এটা আমাকে প্রথমে জানতে হবে cos ইনভার্স x আর sin ইনভার্স x এর রেঞ্জটা কি। cos ইনভার্স x এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে π আর sin ইনভার্স x এর রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে π/2। তাহলে এই দুটো রেঞ্জের মধ্যে কমন রেঞ্জ হলো আমাদের 0 থেকে π/2। এই 0 থেকে π/2 এর মধ্যে cos x কিন্তু একটা ডিক্রিজিং ফাংশন। তাহলে আমি প্রথমে লিখেছি cos ইনভার্স x লেস দ্যান sin ইনভার্স x। বোথ সাইডে cos নিচ্ছি, কিন্তু ইন ইকুয়েশনে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু as we know that in this interval 0 থেকে π/2 cos x treat as a decreasing function। ঠিক আছে? তাহলে 0 থেকে π/2 এর মধ্যে cos x যেহেতু ডিক্রিজিং ফাংশন, তাই বোথ সাইডে cos নেওয়ার জন্য ইন ইকুয়েশনে সাইনটা গেট চেঞ্জ হয়ে গেল। দেন x গ্রেটার দ্যান cos of cos ইনভার্স √, এটা তো আমি আলটিমেট ভ্যালুটা পেলাম x গ্রেটার দ্যান 1 প্লাস মাইনাস 1/√2, x গ্রেটার দ্যান প্লাস মাইনাস 1/√2। আর এখানে আমাদের অপশনগুলো দেখছি কোনো মাইনাসের জিনিস নেই, তাই মাইনাসগুলোকে নিয়ে আমি ভাববো না। আর একটা খুব ভাইটাল জিনিস, sin ইনভার্স x cos ইনভার্স x যখন আমরা জানি x এর মানে sin ইনভার্স x cos ইনভার্স x এর ক্ষেত্রে এই ডোমেইনটা কত, এই ডোমেইনটা কত থাকে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। অর্থাৎ x এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি কত দূর অবধি নিতে পারবে। sin ইনভার্স x cos ইনভার্স x এর ক্ষেত্রে আমি এর ভ্যালুগুলো কত দূর অবধি নিতে পারবো? x 1 অবধি। আর এদিকে ছোট ভ্যালু কত নিতে পারবো? -1 অবধি। ম্যাক্সিমাম 1 অবধি নিতে পারবো। তাই x এর ভ্যালু ক্যান নট এক্সিড 1। তার মানে আমরা জানি x এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 1 হতে হবে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু -1 হতে হবে। এটা আমরা জানি। তার মানে x গ্রেটার দ্যান 1/√2 আবার এই কন্ডিশন, এই দুটোর মধ্যে কমন কন্ডিশন কোনটা? 1/√2 থেকে 1। তাহলে 1/√2 থেকে যদি 1 হয় আমি এটা নেব। তাহলে আমাদের কোন অপশনটা হলো 1/√2 থেকে 1। ঠিক আছে, 15 নম্বর অঙ্ক দেখি। দেখো এখানে যে অঙ্কটা রয়েছে p আর q দুটো 3x3 অর্ডারের ম্যাট্রিক্স রয়েছে। দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে p কিউব q কিউব আর একটা দেওয়া রয়েছে p স্কয়ার q q স্কয়ার। আমাকে ডিটারমিনেন্ট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই দুটো কন্ডিশন থেকে আমি কি করছি, তার লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ডটা বাদ দিচ্ছি আর রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ডটা বাদ দিচ্ছি। তাহলে আমি এটা লিখতেই পারি p কিউব মাইনাস p স্কয়ার q কিউব মাইনাস q স্কয়ার। তাহলে এখান থেকে একটু মিডল টার্ম ফ্যাক্টর করে একটা কন্ডিশন এলো যেটা কিনা p মাইনাস q ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমাদের গিভেন কন্ডিশন কি? p নট ইকুয়ালস টু q দেওয়া রয়েছে। তাহলে এইটা যদি হোল্ড করে
তাহলে আমাকে অবশ্যই এইটাকে 0 হতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম p স্কয়ার প্লাস q স্কয়ার একটা কি ম্যাট্রিক্স, 0 ম্যাট্রিক্স পেলাম। তাহলে আমরা যদি জানি 0 ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়, 0 হয়। তার মানে ডিটারমিনেন্ট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার দ্যাট উইল বি 0। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো। বলেছি আমি অঙ্কের মাঝখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে, খুব ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো স্টার মার্ক দিয়ে রাখবে। তো তার মাঝখানে দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট, 16 আর 17। দেখো এটা কি দেওয়া আছে, f-4 is equal to 5 limit x tends to 2 f of 4 minus f of x square by x minus 2। সঙ্গে সঙ্গে আমি এইটা টার্মটা দেখে, x স্কয়ার টার্মটা দেখে আমি মাথায় এলো কি z ধরে নিতে হবে। তাহলে x স্কয়ার সমান z, x tends to 0 x tends to 2 মানে z এর ভ্যালু কার দিকে আছে, 4 এর দিকে আছে। লিমিট চেঞ্জ করা মানে ফাংশনটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে লিমিটটাও চেঞ্জ করতে হবে, তাহলে z এর টার্মে আনতে হবে। তাহলে z tends to 4 f of 4 minus f of z। এইবার এইটা দেখো আমদানি করেছি, z minus 4 আমদানি করেছি, অর্থাৎ z minus 4 দিয়ে আমি অ্যাডজাস্ট করেছি। কেন, আমাদের একটা লিমিটের ফর্মুলাই তোমাদের আছে, নিশ্চয়ই মনে আছে, f dash এর ফর্মুলা লিমিট x tends to a fx minus f of a by x minus a। এই ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মায় আনার জন্য কিন্তু আমি এটা করলাম। তাহলে কি করলাম, fz minus f of 4 by z minus 4। তাহলে ছিল f of 4 minus f of z, মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এখানে z minus 4 যেটা আছে সেটাকে root over z plus 2 root over z minus 2 এইটা কাটতে পারলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি পেয়ে গেলাম, এইটুকুর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, তার f-4 এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে, 5। তো মাইনাস f-4 into 4 দ্যাট ইজ -20। তো যখন তোমরা বোর্ড পরীক্ষাতে করতে যাবে তখন কিন্তু এটা যখন কাটবে লেখা উচিত root over z tends to 2 root over z minus 2 not equals to 0 as z tends to 4 tends to 0 এর দিকে যাচ্ছে, not equals to 0। তার জন্য তুমি কাটতেই পারো। যাই হোক, এটা বোর্ডের ব্যাপার, এখন তো কোনো ব্যাপার নেই। তো নেক্সট অঙ্ক আসি, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টির একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং প্রপার্টি দিয়ে একটা অঙ্ক থাকেই। মোস্ট প্রবাবল সাম হচ্ছে এটা। এবারে পাই থেকে 10 পাই mod of sin x dx। তাহলে কিভাবে করব, আমি কি করলাম, অ্যাডজাস্ট করলাম 0 থেকে পাই, এটাকে এক্সট্রা নিলাম আর এটাকে এক্সট্রা তাড়িয়ে দিলাম, একই রাখলাম। 0 থেকে পাই mod of sin x, পাই থেকে 10 পাই এটা আবার মাইনাস, এক্সট্রা আনলাম আর এক্সট্রা আবার তাড়িয়ে দিলাম। তোমাকে 10 টাকা দিয়ে আবার 10 টাকা কেটে দিলাম। তো কেন এটা করলাম, দেখো 0 থেকে 10 পাই আমাদের যে ফর্মুলাটা 0 to n a, আমাদের পিরিয়ডিক ফাংশনের যে ফর্মুলাটা ছিল 0 to n a, যদি এইটা হয় f of a plus x is equal to fx হয়, তাহলে আমরা লিখতে পারি n into 0 to a f of x dx। এটা আমরা জানি। তো 0 থেকে স্টার্ট করার জন্য আমি এখানে 0 to পাই, পাই to 10 পাই মাইনাস 0 to পাই। তোমরা বলতেই পারো স্যার কেন আনলাম, তো এই রহস্যটা হচ্ছে এটা। তাহলে 0 থেকে 10 পাই mod of sin x এটা আনলাম। এইবার একটা খুব মজার বিষয়, mod of sin x যখন রয়েছে, mod of sin x এর আমাদের পিরিয়ড হচ্ছে কি পাই। তাহলে আমরা কি লিখবো, 0 to 10 পাই mod of sin x dx এর জায়গায় আমি কি লিখে দিতে পারবো, যেহেতু পাই হচ্ছে তোমার পিরিয়ড, তাহলে এই ফর্মুলা অনুযায়ী দেখো 0 to n a fx dx, যদি a পিরিয়ড হয় তাহলে আমি কি লিখতে পারতাম, n into 0 to a fx dx। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এই n এখানে কত 10, তাহলে 10 into 0 to পাই mod of sin x dx। তাহলে এই সুন্দরভাবে এটাকে আমি মাইনাস করে দিলাম, আর বাকি কিছু বোঝার নেই, শুধু ক্যালকুলেশন। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 18। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্কে দেখো। দেখো এখানে বলেছে একটা ফাংশন দেওয়া আছে, ডিফারেন্সিয়েবল বলে দিয়েছে। অঙ্কটার মধ্যে ট্রিক্স কোনটা, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেটা মাস্ট বি কন্টিনিউয়াস। তাহলে এখানে ডিফারেন্সিয়েবল মানে আমরা বলবো যে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে fx ইজ কন্টিনিউয়াস এট কোন পয়েন্টে, আমরা বলতে পারি 1, কারণ ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে বলে দেওয়া আছে, 1 পয়েন্ট। তো এটা আমি শর্টকাটে লিখেছি f1 মাইনাস আর f1 প্লাস। এটা বোঝানোর কথা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস লিমিট x টেন্ডস টু 1 প্লাস। আমি একটু তোমাদের শর্টকাটে পড়ানোর জন্য আমি এটা লিখেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তাহলে আমি যদি মনে করো x এর ভ্যালু 1 মাইনাস বলি, 1 মাইনাস বলতে 1 এর ছোট রিজিয়নটা, লেস দেন 1 রিজিয়ন কোনটা, এটা। তাহলে এখানে x এর ভ্যালু আমি কি বসালাম, 1/2 বসিয়ে দিলাম, x এর জায়গায় 1/2। আর 1 প্লাস বলতে x এর ভ্যালু 1ই বসাবো, কিন্তু 1 প্লাস বলতে 1 এর রাইট হ্যান্ড সাইডের রিজিয়নটা।
এইটা, তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে a প্লাস tan ইনভার্স 1 মাইনাস b, তাহলে একটা ইকুয়েশন আমরা পেলাম। যেহেতু ডিফারেন্সিয়েবল, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হবে? ইকুয়াল হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট দেখো, আমি যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে? ইকুয়াল হবে। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে x টেন্ডস টু 1 প্লাস এই রেঞ্জের মধ্যে f ড্যাশ x এর ভ্যালু কি হবে ডেরিভেটিভ করলে? এটা আসছে। আর রাইট হ্যান্ডের ডেরিভেটিভ লেফট হ্যান্ডের ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 1/2। যেহেতু ডিফারেন্সিয়েবল, তাই আমরা কি করব? এই দুটোর ভ্যালু ইকুয়াল করব। তো তোমরা নরমাল যেমন ডিফারেন্সিয়েবলের কন্ডিশন অ্যাপ্লাই না করে ডাইরেক্ট এই প্রসেসেও করতে পারো, অনেক ইজি হবে এবং অনেক টাইম সেভিং। তোমরা যদি সেই লিমিট x টেন্ডস টু a মাইনাস বা h দিয়ে যে টাইপের অঙ্কগুলো আছে ওইভাবে না করে ডাইরেক্ট এরকম দুটো ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েট করে দেবে। তো আমরা তাহলে দুটো পেলাম। কোথায় গেল? এই যে 1 নম্বর আর 2 নম্বর থেকে, এটা 2 ডিফারেন্সিয়েবলের 2 আর এটা হচ্ছে 1। 1 আর 2 থেকে আমি এর একটা ভ্যালু, দুখানা ভ্যালু পেলাম। তাহলে a এর দুটো ভ্যালু পেলাম। তাহলে a এর যদি দুটো ভ্যালু পাই আমি এখানে বসিয়ে দেবো এই ইকুয়েশনে, তাহলে b এরও ভ্যালু পেয়ে যাব। তাহলে অটোমেটিক ভ্যালুগুলো পুট করার পর আমি দেখছি 2 মাইনাস পাই আর একটা পাই এসে, তো আমার এখানে অপশন পাই। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কোনটা আমরা অঙ্কটার মধ্যে শিখলাম। ডিফারেন্সিয়েবল হওয়া মানে সেটা কন্টিনিউয়াস। তাহলে ইনডাইরেক্টলি এই কন্টিনিউইটি কন্ডিশনটাও আমাদের কাজে লাগাতে হলো। ঠিক আছে। আর নাম্বার অফ রিয়েল সলিউশন, এই অঙ্কটা বলেছে খুব ইজি অঙ্ক একটা থাকে। তো tan ইনভার্স এটা, তো এই ক্ষেত্রে আমরা কি করলাম? π/2 মাইনাস sin ইনভার্স x, মানে আমরা জানি cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স x কে আমরা tan এ কনভার্ট করে নিলাম। cos ইনভার্স x কে tan এ কনভার্ট করতে তোমরা পারো, যেমন এরকম cos থিটার ভ্যালু যেমন আমরা জানি কি বেস বাই হাইপোটেনিউজ, ঠিক এইভাবে একে তোমরা করে নিতে পারবে। এবার যেহেতু tan ইনভার্স এটা আর tan ইনভার্স এটা ইকুয়াল, তাহলে বোথ সাইডে tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেল। x এর দুটো ভ্যালু পেলাম 0 আর -1, তাহলে আমি অ্যানসার কি পাবো? 2। নেক্সট অঙ্কে আসি। পারমুটেশন কম্বিনেশনের খুব ভাইটাল অঙ্ক, র্যাঙ্ক বের করার, আর যেটা আমি খুব শর্টকাট টেকনিকে তোমাদের শিখিয়ে দেবো। যদি নন রিপিটেশন হয়, অর্থাৎ ওয়ার্ড মানে লেটারগুলো যদি নন রিপিটেড হয়, কোনো রিপিটেশন যদি না হয়, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। এই টেকনিকটা, ফর্মুলা নয় টেকনিক। তো বলেছে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড ফ্লাওয়ার। তো প্রথমে আমরা কি করে নেবো? ফ্লাওয়ারটা লিখে নেবো। আমি ট্রিক্সটা দেখো লিখে দিয়েছি, র্যাঙ্ক দ্য লেটার অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি। অর্থাৎ আমার এই ফ্লাওয়ারের মধ্যে যে ওয়ার্ড লেটারগুলো রয়েছে এফ এল ও ডাব্লিউ ই আর, তাদের র্যাঙ্ক অনুযায়ী মানে তাদের ডিকশনারি অর্ডার অনুযায়ী তাদের র্যাঙ্ক করে দিলাম। তো ফার্স্ট থেকে আসছে ই, দ্যাট ইজ 1, দেন এফ 2, তারপর এল 3, তারপর ও 4, তারপর আর 5 এন্ড দেন ডাব্লিউ 6। তারপর আমি কি করছি দেখো, নাম্বার অফ স্মল নাম্বারস টু দ্য রাইট অফ দ্য লেটার্স। নাম্বার অফ স্মল নাম্বারস টু দ্য রাইট অফ দ্য লেটার্স, আমাকে দেখতে হবে কতগুলো নাম্বার তার ডান দিকে ছোট আছে। কিরকম ব্যাপারটা তোমাদের কাছে একটু নতুনত্ব লাগবে। দেখো এই যে নাম্বার রয়েছে 2, এর রাইট হ্যান্ড সাইডে কটা ছোট আছে 2 এর থেকে? একটাই, তাই আমি কি লিখলাম 1। তারপরে 3 এর ডান দিকে ছোট রয়েছে কে? একটাই। 4 এরও ঠিক এই 1। 6 এর কে রয়েছে? 2, কারণ 6 এর ডান দিকে 1 আর 5 দুটোই রয়েছে। 1 এর ডান দিকে আর ছোট কেউ নেই, 0 0 বসে গেল। তারপরে সঙ্গে সঙ্গে তোমরা কি করে দেবে? যেমন আছে ঠিক উল্টো দিক থেকে 0 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল লিখে দেবে। যদি 6-7টা থাকতো তাহলে এরকম ভাবে টানতে নিয়ে আমাদের র্যাঙ্কের ফর্মুলাটা কি করে র্যাঙ্ক বার করব? 1 into 5 factorial plus 1 into 4 factorial plus 1 into 3 factorial plus 2 into 2 factorial plus 0 into 1 factorial plus 0 into 0 factorial plus 1। অর্থাৎ এইগুলো আমরা পরপর কি করে দেবো? মাল্টিপ্লাই করে অ্যাড করে দেবো, যেটা হবে লাস্টে কিন্তু 1 অ্যাড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমাদের কি চলে এলো? 154 চলে এলো। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 154। ঠিক আছে। তারপর বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডায়াগোনালস অফ এ পলিগন অফ n সাইড। n সাইডে কতগুলো ডায়াগোনালস আমি টানতে পারবো। প্রথমেই আমরা বলি যে কোনো স্ট্রেট লাইন তৈরি করার জন্য মিনিমাম কটা পয়েন্ট দরকার? দুটো। তাহলে একটা পলিগনের যদি n খানা সাইড থাকে, আমি n খানা ভার্টেক্স পাচ্ছি। তাহলে n খানা ভার্টেক্স থেকে কতগুলো তুমি স্ট্রেট লাইন বানাতে পারবে? nc2টা। তার মধ্যে এই নাম্বার অফ সাইডসটা বাদ দিয়ে দিলি, যারা পড়ে থাকবে তারাই ডায়াগোনাল। তাহলে আমরা লিখে ফেলতে পারি nc2 - n।
NC2 কেন? n খানা থেকে দুখানা করে পয়েন্ট তুমি কত রকম ভাবে নিতে পারো NC2, তার মধ্যে যারা সাইড সেগুলো সেই স্ট্রেট লাইনগুলো বাদ দিয়ে যাবে, সেটা বাদ দিয়ে গেল, তাহলে যেটা পড়ে রইলো সেটাই নাম্বার অফ ডায়াগোনালস হয়ে গেল। Find the number of different squares can be formed on a chessboard. তাই চেসবোর্ডে আমরা জানি 8খানা করে ঘর থাকে, একদম উপরে 8খানা নিচে 8খানা, এগুলো আমরা জানি। তাহলে এটা কিন্তু কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য একটু টাইম লাগবে, কিন্তু এখন আপাতত বলে দিই, তোমরা মনে রাখবে যদি 8খানা করে প্রথম মানে সব থেকে বড় যে স্কোয়ারটা রয়েছে তার মধ্যে দেখবে কতগুলো ঘর রয়েছে, 8টা ঘর রয়েছে। তাহলে আমি টোটাল নাম্বার অফ স্কোয়ারস ফ্রম কি লিখবো, 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করতে করতে 1 স্কোয়ার। তাহলে দ্যাট উইল বি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 ফর্মুলা, সেটা হয়ে যাবে 204। যদি মনে করো চেস বোর্ডে 8টার জায়গায় 6খানা ঘর হতো, তাহলে এখানে আমরা কি করতাম, 6 স্কোয়ার দিয়ে আরম্ভ করতাম, ঠিক আছে। আর তারপরেটা দেখো, there are n points in a plane of which m are collinear and no 3 of them are collinear, find the number of straight lines formed by joining the lines। বলছে একটা প্লেনের উপর n খানা পয়েন্টস রয়েছে, তাহলে প্লেনের উপর যদি n খানা পয়েন্টস থাকে কতগুলো লাইন টানতে পারবে NC2, কিন্তু কখন টানতে পারবে NC2, যখন কোনো পয়েন্টস কিন্তু কোলিনিয়ার নয়। তাহলে এখানে বলে দিয়েছে no 3 of them are collinear। এই কন্ডিশনটা দেওয়ার জন্য আমি কি লিখলাম, ধরো যদি কোনো এই কন্ডিশনটা না থাকতো তাহলে আমার অ্যানসার কি হয়ে যেত NC2, কিন্তু এই বলেছে n খানার মধ্যে, n খানা পয়েন্টের মধ্যে m খানা, ধরো 10টা তোমার পয়েন্ট আছে, 10টা পয়েন্টে তুমি কতগুলো স্ট্রেট লাইন তৈরি করতে পারবে NC2, তার মধ্যে আবার বলে দিয়েছে 5খানা পয়েন্ট কোলিনিয়ার, ঠিক আছে। তাহলে 10C2 ছিল টোটাল নাম্বার অফ, সেখান থেকে তুমি 5খানা কোলিনিয়ার পয়েন্টস বলে দিয়েছে, তার মানে 10C2 এর মধ্যে 5C2 ঢুকে আছে, তাহলে 10C2 মাইনাস 5C2 বাদ দিয়ে দিলাম। এখন ওই 5C2 যখন বাদ দিচ্ছি, ওই 5টা নিয়ে তো একটা স্ট্রেট লাইন হচ্ছে প্লাস 1, তাহলে আমাদের ফর্মুলা কি, NC2 মাইনাস MC2, এটা টোটাল। আর এখানে m খানা কোলিনিয়ার ছিল মাইনাস MC2, কোলিনিয়ার গুলোকে নিয়ে একটা স্ট্রেট লাইন হয়, সেটা ওইটা যোগ করে দিচ্ছি, তাহলে NC2 মাইনাস MC2 প্লাস 1। নেক্সট ভিডিও এসো, দেখো নাম্বার অফ সিগন্যালস ক্যান বি given using any number of flags by different colors is কোনটা। তো যখন আমরা সিগন্যাল তৈরি করব, একটা ব্ল্যাক আর হোয়াইট মনে করো দিয়ে একটা সিগন্যাল তৈরি করছি, ব্ল্যাক ফ্ল্যাগ আর একটা উপরে রয়েছে হোয়াইট ফ্ল্যাগ, তাহলে যদি সিগন্যালটা ব্ল্যাক আর হোয়াইটটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে এক একটা এক এক রকমের সিগন্যাল পাবো। তার মানে কি অর্ডারটা কিন্তু মেনটেন করে, অর্থাৎ তাদের পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায় তখনই সিগন্যালগুলো ডিফারেন্ট সিগন্যাল আমরা পাবো। তার জন্য আমরা কি করেছি, পারমুটেশন করেছি। আমি ধরলাম একটা ফ্ল্যাগ দিয়ে সিগন্যাল তৈরি করছি, তাহলে দ্যাট ইজ 5P1, দুটো 5টার মধ্যে থেকে দুটো 5P2, একই রকম সিমিলার হয়েছে 5P3, 5P4, 5P5 যোগ করে তোমরা 325 পেয়ে যাবে। তোমাদের মাঝখানে যদি কোশ্চেন আসে স্যার 5C কেন করলাম না, আমি তোমাদের বলছি এটা মনে করো একটা লাল রেড ফ্ল্যাগ আর তলায় আছে ব্লু ফ্ল্যাগ বা ব্ল্যাক, এটা যদি একটা সিগন্যাল হয়, আমি যদি উল্টো দিকে করি B আর এখানে তলায় করলাম R, তাহলে এটা আর একটা ডিফারেন্ট সিগন্যাল হয়ে গেল। তার মানে কি অর্ডারগুলো, পজিশনগুলো ম্যাটার করে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি, পারমুটেশন করছি। তাহলে একটা ফ্ল্যাগ নিয়ে যদি আমি সিগন্যাল করি তাহলে কি করব, 5P1, যদি দুটো নিয়ে বানাই তাহলে কত রকম ভাবে বানাতে পারবো, 5P2, এমনি করে করে হলো। এটাই তোমরা সিম্পলিফাই করে দেখবে 325 পাবে। তারপর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মেরে রাখো, মাইনাস হাফ থেকে হাফ, যখনই এরম আমরা দেখবো মাইনাস A2A মাইনাস পাই টু পাই, অর্থাৎ সিমিলার কিন্তু অপোজিট যদি দেখি, তখনই আমাদের মাথায় যেন আসে যে ফাংশনটা অড ফাংশন না ইভেন ফাংশন। তো আমরা দেখতে অড ফাংশন কাকে বলে, f of minus x is equal to minus fx কে অড বলা হয়, ইভেন হয় f of minus x is equal to fx। তো এখানে আমরা দেখতে পারি যে আমরা এটা জানি যে log of 1 plus x by log of 1 plus x by 1 minus x, এটা একটা কি ফাংশন, অড ফাংশন। যদি বলো কেন স্যার, তাহলে আমি করে দিচ্ছি, দেখো f of x সমান এটা, আর f of minus x সমান কত লিখবো, log of 1 minus x by 1 plus x। তাহলে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই উপরে, তাহলে এখান থেকে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 plus x by 1 minus x লিখতে পারবো। দেখো
এই জায়গাটা আমরা করতে পারি তো এফ অফ মাইনাস এক্স তো এরকম এসছে দেখো, ঠিক আমি যদি মাইনাস কমন নেওয়ার দরকার নেই, আমি যদি এটাকে এরকম লিখি, একটু ভুল বলা হলো log of 1 minus x by 1 plus x, তো একটু ভুল বলা হয়েছে একটুখানি দেখো, আমি যদি এটাকে এরকম লিখি 1 plus x by 1 minus x to the power minus 1, এটা লিখতে পারি, মাইনাস কমন নয়, আমি এটাকে ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ x কে আমি কেমন লিখতে পারি, x is equal to 1 by x to the power minus 1, ঠিক একই রকম এইটাকে আমি লিখলাম 1 by x, চেঞ্জ করে দিলাম f of minus x, প্রথমে x এর জায়গায় মাইনাস দিয়ে রিপ্লেস করলাম, নিয়ে তারপর কি করলাম এইটাকে, অর্থাৎ 1 minus x by 1 plus x ছিল, দেখো 1 plus x by ঘুরিয়ে নিলাম, নিয়ে টু দি পাওয়ার মাইনাস 1 করলাম, তো এই মাইনাস 1টা লগ এর প্রপার্টি অনুযায়ী নামবে, তাহলে দ্যাট উইল বি মাইনাস অফ fx, তাহলে আমরা কি পেলাম f of minus x is equal to minus fx, তার মানে এটা অড ফাংশন, তার জন্য ইন্টিগ্রেশন কি হয়ে গেল 0 হয়ে গেলাম। এবার মাইনাস হাফ থেকে হাফের মধ্যে কতগুলো ইন্টিজার পয়েন্ট আছে আমাকে দেখতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাকে ডিভাইড করতে হবে, তাহলে মাইনাস হাফ থেকে 0, মাইনাস হাফ থেকে হাফের মধ্যে একটা ইন্টিজার পয়েন্ট রয়েছে 0, তাহলে মাইনাস হাফ টু 0, 0 টু হাফ, তাহলে মাইনাস হাফ থেকে 0 এর মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কি হয় মাইনাস 1 হয়, তাহলে মাইনাস 1 dx, আর 0 থেকে হাফের মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কত দেয়, সবসময় 0 দেয়, তাহলে আমার আলটিমেট অ্যান্সার কি হয়ে যাবে ক্যালকুলেশন করে মাইনাস হাফ। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের এই কনফিউশনটাও নিশ্চয়ই মিটেছে যে অড আর ইভেন ফাংশন কেন হলো, এটা অড ফাংশন কেন হলো, বুঝতে পেরেছো, x কে মাইনাস x দিয়ে রিপ্লেস করে দিলাম, নিয়ে পাওয়ারে, অর্থাৎ পাতি একটা কথা বলি, ধরো এরকম এসছে 1 minus x by 1 plus x, এটাকে আমি এরকম লিখতে পারি তো 1 plus x by 1 minus x whole to the power minus 1, বোঝা গেছে নিশ্চয়ই এবার, তাহলে 1 minus x by এটাকে আমি এই ফরম্যাটে লিখলাম, এটা যদি আগে লগ নিয়ে নিই, তাহলে এই লগের log a to the power m, মানে পাওয়ারটা নেমে আসে m log a হয়ে যায়, এই পাওয়ারটা নেমে আসে, তাহলে এখানে পাওয়ারে কি ছিল -1 ছিল, এটা নিচে নেমে এলো, তো এটা গেল। তারপরের কোশ্চেনটা দেখো, বলছে একটা ফাংশন দেওয়া আছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, কোন ইন্টারভ্যালে, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন মানে আমাকে দেখাতে হবে f dash x greater than 0, তাহলে f dash x greater than 0 যদি হয়, f dash x বার করেছি দেখো এটা, এখন আমরা জানি x স্কয়ার সব সময় গ্রেটার দ্যান 0 রিয়েল নাম্বারের জন্য, তাহলে 1 মাইনাস log x বাই এটা গ্রেটার দ্যান 0, তাহলে এটা যেহেতু গ্রেটার দ্যান 0 আমি এদিকে বোথ সাইডে মাল্টিপ্লাই করতেই পারি, দ্যাট ইজ 1 মাইনাস log x গ্রেটার দ্যান 0, এখান থেকে x লেস দ্যান ই এলো, তাহলে আমরা কি বলতে পারি কত হবে 0 থেকে e, ঠিক আছে, তাহলে আমাদের এই যে অপশনগুলো রয়েছে 0 থেকে ইনফিনিটি, ই থেকে ইনফিনিটি নান, তাহলে আমি কোনটা পেলাম অপশন ই এর থেকে ছোট, তাহলে আমি 0 থেকে কত লিখলাম ই লিখলাম। নেক্সট অঙ্কে এসো, দেখো এই যে লিমিটের অঙ্কটা দিয়েছে, এটা তুমি এল হসপিটাল দিয়ে করতে পারো, লিমিটের স্ট্যান্ডার্ড ফর্মে এনে করতে পারো, কিন্তু আমি বলবো এটা তোমার 2 সেকেন্ডও লাগবে না যদি একটু ট্রিক্স কাজে লাগাও। ট্রিক্সটা কি, আমার এখানে অনেক অপশন দেওয়া রয়েছে, আমি ট্রায়াল এন্ড এরর মেথডে করব। আমি ধরো a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু যদি 2 নিতাম, দেখো প্রথম অপশনটা কি বার করতে বলেছি a আর b, তো আমি যদি a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু 2 নিতাম, তাহলে কি হতো, লিমিট হতো x টেন্ডস টু 0, 2 কমন নিয়ে নিলে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তো 2 যদি কমন নিয়ে বের করে দাও, এটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কি জানি 1, তার মানে আমার অ্যানসার হয়ে যাবে 2, তার মানে অ্যানসার 2 নয়, সরি, a এর ভ্যালু যদি 2 আর b এর ভ্যালু যদি আমি 2 নিই, তাহলে আমার কিন্তু অনাসি হয়ে যাবে এটা। তো তোমরা এটা এল হসপিটাল রুল কাজে লাগিয়ে করতে পারো, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়ে করতে পারো, বা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারো। বেশ, তারপরের অঙ্কটা দেখো, দেওয়া আছে f অফ, খুব ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক, 28 আর 29 খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের প্রথমের যে অঙ্কটা শর্ট কোশ্চেনে একদম 1 নম্বরের যেটা থাকবে, থাকতেই পারে, তখন তোমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। তো এই অঙ্কটা দেখো fx প্লাস f অফ 2x এরকম ভাবে দেওয়া আছে, এটা x, তাহলে আমি প্রথমে কি করব, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্টে আমাকে মানে যেহেতু তোমার f অফ 0 বার করতে বলেছে, ফার্স্টে আমি x এর ভ্যালু 0 পুট করলাম, x এর ভ্যালু 0 পুট করলে কি আসছে, এই একটা ইকুয়েশন আসছে, x এর ভ্যালু 0 পুট করলে এই একটা ইকুয়েশন। এবার x এর ভ্যালু আমি 1 পুট করছি, তাহলে x এর ভ্যালু 1 কেন পুট করব, আমার এই 0 যখন আসছে তখন f অফ 1 f অফ 2 দেখো এই ভ্যালুগুলো বার করতে হচ্ছে, তার জন্য আমি f অফ
এক্স এর জায়গায় 1 পুট করলাম, এক্স এর জায়গায় 1 পুট করলে কি আসছে এফ অফ 1, কোথায় পুট করছি এইখানে কিন্তু, তাহলে এফ অফ 1 এফ অফ 2 এফ অফ 1 আবার এফ অফ 2 আসছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম এফ অফ 1 প্লাস এফ অফ 2 ইজ ইকুয়াল টু হাফ পেলাম। তাহলে এর যে ভ্যালুটা এফ অফ 1 প্লাস এফ অফ 2 এর ভ্যালু হাফ পেলাম, সেটা আমি এবার এখানে এক নম্বর ইকুয়েশনে বসাতে পারি। তাহলে 2f0 আর এই দুটোর জায়গায় আমি হাফ বসিয়ে দিলাম, 2f0 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ f অফ 0 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল -1/4। তো আশা করি বুঝতে পারলে, তাহলে অ্যানসার কি হয়ে গেল -1/4। তার পরের অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট এবার জন্য, fx ইজ অড পিরিয়ডিক ফাংশন, অড পিরিয়ডিক ফাংশন, তাহলে অড ফাংশন মানে এটা f অফ -x ইজ ইকুয়াল টু মাইনাস অফ fx, আর পিরিয়ড কত বলে দিয়েছে 2। পিরিয়ডিক ফাংশন মানে আমরা আগেও বলে এসেছি f অফ a প্লাস x ইজ ইকুয়াল টু f অফ x থাকবে, যদি তখন আমরা বলবো এই a লিস্ট ভ্যালুটা, অর্থাৎ এটাকে তখন কি বলবো, এই যদি লিস্ট হয় সেটাকে বলবো পিরিয়ড। তো আমরা এখানে পিরিয়ড মানে x প্লাস 2 ইজ ইকুয়াল টু f অফ x প্লাস 2 ইজ ইকুয়াল টু fx। এইবার দেখো আমি যদি x এর ভ্যালু 0 পুট করি, x এর ভ্যালু 0 পুট করলে কি আসছে 0 প্লাস 2 f অফ 2, তাহলে f অফ 2 ইজ ইকুয়াল টু f অফ 0 পেলাম। ভালো করে খেয়াল করো, f অফ 2 ইজ ইকুয়াল টু f অফ 0 পেলাম। দেন f অফ -2 বার করছি, তাহলে f অফ -2 যদি আমি লিখি তাহলে আমি কি লিখতে পারবো, f অফ -2 মানে বলো এইটা থেকে -f2 লিখতে পারি, আবার f অফ -2 যদি আমি এখানে বসাই তাহলে কি লিখতে পারি -2 প্লাস 2। f অফ -2 কে যদি আমি এই জায়গাটায় বসাই x প্লাস 2 এর জায়গায় f অফ x, তো তাহলে x এর জায়গায় -2 বসালে আমি কি লিখতে পারি fx ইজ ইকুয়াল টু -2 প্লাস 2 এটা লিখতে পারি। এটা থেকে এরকম এলো, এটা থেকে এদিকে যাচ্ছে, তাহলে এইটা মানে আমরা কি পেলাম f অফ 0, আবার এই প্রথমের লাইনটা থেকে কি পেয়েছি f অফ -x মানে -fx, তার মানে মাইনাস অফ f2 পেলাম। ঠিক আছে, তাহলে f অফ 2 মানে আবার কি পেয়েছি 0, f অফ 0 পেয়েছি, তার মানে এই জায়গাটায় যদি আমি -f অফ 0 বসিয়ে দিই তাহলে কি পেয়ে গেলাম 2 অফ f অফ 0 এর ভ্যালু 0, দ্যাটস f অফ 0 গিভস আমাদের 0 দিল। এবার আমাকে কি বার করতে হবে f অফ 4, f অফ 4 যদি আমি এখানে বসাই f অফ 4 সমান আমি কি লিখতে পারবো f অফ 2 প্লাস 2, তাহলে f অফ 2 প্লাস 2 লিখলাম, f অফ 2 প্লাস 2 মানে আমি আবার লিখতে পারি f অফ 2। ঠিক আছে, তাহলে f অফ 2 আবার কার সঙ্গে ইকুয়াল f অফ 0 এর সঙ্গে ইকুয়াল, দ্যাট ইজ 0। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসো। দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের এরকম একটা কোশ্চেন তোমাদের একদম আসতেই পারে, তোমরা ধরে নাও যে ম্যাক্সিমাম ভ্যালু বের করা আর মিনিমাম ভ্যালু বের করা, কোনো একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করা। তো দেখবে ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু, তো তোমাদের জেনারেলি যেটা থাকে ম্যাক্সিমাম কখন থাকে বলো তো, ম্যাক্সিমাম ভ্যালু যখন দেখবে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা নেগেটিভ, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে দেখবে তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলবে। আর যখনই তোমার দেখবে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টটা পজিটিভ, অর্থাৎ আমরা দেখব ax স্কয়ার প্লাস bx প্লাস c এই এক্সপ্রেশনটা যদি দেখবে a গ্রেটার দ্যান 0 বলে তখন দেখবে মিনিমাম ভ্যালু, আর যখন দেখবে a লেস দ্যান 0 বলবে তখন তোমাদের কি বার করতে বলবে ম্যাক্সিমাম ভ্যালু। তো ফর্মুলা তোমরা সবসময় একই কাজে লাগাবে, ম্যাক্সিমাম ভ্যালু যদি বার করতে বলে তখন তুমি দেখবে 4ac - b²/4a, এই ফর্মুলাটা ডাইরেক্ট কাজে লাগিয়ে দেবে। এই ট্রিক্সটা তোমাকে মনে রাখতে হবে। এটা কিভাবে আসছে তার একটা ক্লাস বা তার একটা ভিডিও তোমাদের আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু তোমাদের পরীক্ষার সময় তো ওই অত স্টেপ করে দরকার নেই, ডাইরেক্ট তোমরা এটা ইউজ করবে 4ac - b²/4a। তো এখান থেকে তোমরা আরামসে কি বের করে ফেলবে ম্যাক্সিমাম ভ্যালু বের করে ফেলবে। এই অঙ্কটাতেই যদি ক্লাস থাকতো তখন তোমাকে বলতো মিনিমাম ভ্যালু বের করবে, ফর্মুলা একই। ঠিক আছে, তো তারপরে একটা দেখো বলেছে x² - ax - 2a² + 1 if x is real find the values of a for which this expression is always positive number। তাহলে একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেটাকে পজিটিভ হতে হবে, কোন কোন কন্ডিশনে এটা পজিটিভ হবে। তাহলে আমি যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটাকে আমি একটা পারফেক্ট স্কোয়ারে আনার চেষ্টা করব। তো পারফেক্ট স্কোয়ারে আনার চেষ্টা করতে গিয়ে দেখলাম দেখো এই ax রয়েছে, এটাকে 2 * ab ফরম্যাটে আনলাম, তাহলে এটা তোমরা অভ্যেস করে নাও a² - 2ab + b, b² যেটা b² এটাও ছিল b, তাহলে x টা a²/4 আনলাম, তাহলে a²/4 যখনই আনলাম x টা আমাকে তাড়াতে হবে, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে করা শিখতে হবে।
আর x মাইনাস a বাই 2 হোল স্কয়ার, এই ফর্মুলাটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস যেটা রয়েছে দেখো, প্লাস কোনটা রয়েছে 1 মাইনাস 2a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, ওইটাকে একবারে আমি সিম্পলিফাই করে কত রেখে দিয়েছি এটা। এখন দেখো এটা পজিটিভ হতে গেলে এই পোরশনটা তো অলওয়েজ পজিটিভ নাম্বার বা 0 হতে পারে, তাহলে এই পুরো পোরশনটা পুরো এক্সপ্রেশনটাকে পজিটিভ হতে গেলে কি করতে হবে আমার, এই যে বাকি পোরশনটা রয়েছে এইটাকে পজিটিভ হতে হবে। তাহলে এটাকে পজিটিভ হওয়ার জন্য আমি এটা লিখলাম, তাহলে এখান থেকে a স্কয়ার গ্রেটার দ্যান a স্কয়ার লেস দ্যান 4/9 হলো, তাহলে a প্লাস 2/3 a মাইনাস 2/3 লেস দ্যান 0। এই স্টেপটাতে আমাদের আবার ওয়েভি কার্ভটা জেনে নিতে হবে। ওয়েভি কার্ভ যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো আমি দেখে নিলাম এর কোন ভ্যালুর জন্য 0 আসছে, 2/3 আর মাইনাস 2/3। এবার যে কোনো ভ্যালু বসিয়ে দেখো 2 এর লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ, রাইট হ্যান্ড সাইডে যে কোনো ভ্যালু বসাও পজিটিভ হচ্ছে। আবার মাইনাস 2/3 লেফট হ্যান্ড সাইডে যে কোনো ভ্যালু বসাও পজিটিভ হচ্ছে। কিরকম, ধরো মাইনাস 4/3 বসাচ্ছ, মাইনাস 4/3 প্লাস এটা মাইনাস আসবে, মাইনাস 4/3 মাইনাস 2/3, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে এই রিজিয়ন দুটোতে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, আর এই রিজিয়নে নেগেটিভ। আমার তো নেগেটিভ দরকার, তার জন্য আমার কি দাঁড়ালো, কোনটা উত্তর হলো এইটা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তোমাদের এই তিনটে স্টার 30, 31, 32, 30, 31, 32 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আরো দুটো আসছে কমপ্লেক্স নাম্বারে। ইফ মড অফ z গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 দেন ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু। তাহলে সব সময় মাথায় রাখবে যদি মড অফ z গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 এরকম একটা কন্ডিশন দিয়ে দেয় আর লিস্ট ভ্যালু বার করতে বলে তোমাকে লিস্ট ভ্যালু বার করা মানে তুমি এমন একটা কন্ডিশনে আসবে যে এক্সপ্রেশনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সামথিং এরকম থাকবে, তবে লিস্ট ভ্যালু হয়। আর এক্সপ্রেশনটা লেস দ্যান ইকুয়াল টু সামথিং মানে ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে আমরা এইখানে সবসময় এরকম যখনই লিস্ট ভ্যালু থাকবে আর যদি এখানে প্লাস থাকে, আমাকে এই অ্যাডজাস্টমেন্টটা বুঝে নিতে হবে। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা বোঝার পর আমরা ইনইকুয়ালিটি নরমাল জিনিস কাজে লাগালাম। তাহলে ইনইকুয়ালিটি অপারেশন কাজে লাগিয়ে কি পেলাম, mod of z minus mod of minus 1/z। এখন mod of z এর ভ্যালু কত বলে দিয়েছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। তাহলে এখানে আমি কি বলতে পারবো, এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 minus 1/3, দ্যাট ইজ mod of z plus 1/z গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8/3। তাহলে আমার এই mod of z plus 1/z এর ভ্যালুটা কার থেকে বড় হলো, কার থেকে বড় হচ্ছে সবসময় 8/3। তাহলে মিনিমাম ভ্যালু কত, এটা, বা লিস্ট ভ্যালু হচ্ছে এটা। গ্রেটেস্ট ভ্যালু একটা অঙ্ক করি। দেখো ম্যাক্সিমামের অঙ্কটা কেমন, দেখো তো বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এটা, বা ম্যাক্সিমাম ভ্যালু অফ কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে লেস দ্যান ইকুয়ালস টু সাম আনতে হবে, সাম লেস দ্যান ইকুয়ালস টু আনতে হবে। তো যেটা দেওয়া আছে এই কন্ডিশনটাকে আমার কাজে লাগাতে হবে। তাহলে mod of z plus 1 কে আমি এটা লিখতে পারি, যেহেতু এই কন্ডিশনটা আমার কাজে লাগাতে হবে। তাহলে z plus 4 প্লাস অফ মাইনাস 3 লিখতেই পারি। নিয়ে আবার ইনইকুয়ালিটি খেলা যে ভালো খেলতে পারবে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালু mod of z plus 4 লেস দ্যান ইকুয়ালস টু 3, আর এখানে কি রয়েছে মাইনাস অফ 3, mod এর ভ্যালু কত, mod of minus 3 হবে। তার মানে mod of z plus 1 লেস দ্যান ইকুয়ালস টু কত পেলাম, 3 plus 3 that is 6। ঠিক আছে, তো নেক্সট 34 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এইরকম একটা অঙ্ক তোমাদের থাকে, এটাও ইম্পর্টেন্ট খুব। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই ডেফিনাইট ইন্টিগ্রালের ফর্মুলাটা কাজে লাগাবো, যেটা আমাদের আছে 0 to 1 f of x dx, মানে লিমিট n টেন্ডস টু 0 এই ইনফিনিটি 1/n সামেশন r is equal to 1 to n f of r by n। এই ফর্মুলাতে এই ফর্মে আমি আনার চেষ্টা করব। তো প্রথমে আনার জন্য আমি কি করলাম, দেখো 1/n সবসময় আগে আসবে, তাহলে আমি একটা 1/n দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করে দেওয়ার পর কি হলো, 1/n এই যে nটা তলায় চলে এলো, তাহলে তলায় চলে এলে কি হবে, n/n দ্যাট ইজ 1। তারপর n/n 2/n চলে এলো, nটা তলায় চলে এলো। তাহলে এটা কোন ফরম্যাটে আমি আনতে পারলাম, দেখো লিমিট 1/n r এর ভ্যালু 1 to n লিখতে পারবো। যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমি কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন 0 to 1 1/n
এখানে এফ অফ আর বাই এন ছিল, এখানে আর বাই এন কত 1/n, তার মানে আমি কি পাবো লিখতে বলো, 1/n কে কি দিয়ে রিপ্লেস হচ্ছে x দিয়ে, তাহলে √x dx, তাহলে এবার এটা সিম্পলিফাই করলেই 2 বেরোবে, তাহলে আমাদের অ্যানসার কত বেরিয়ে যাবে 2। ইনভার্সের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাই tan ইনভার্স 1/1 প্লাস r প্লাস r প্লাস r স্কয়ার এটা দিয়েছে, তাহলে নরমাল আমি এটাকে আগে ভেঙে নিলাম। tan ইনভার্সের ফর্মুলা আমাদের কি জানা আছে, tan ইনভার্স a প্লাস b মানে tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, ওই ফরম্যাটটা আমাকে ইউজ করতে হবে। দেখো তাহলে এই ফরম্যাটে আমি আনলাম 1 টাকে r প্লাস 1 মাইনাস r, আর তলায় এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এই ফরম্যাটে আনার জন্য। এইটা মানেই আমি সামেশন অফ, এটা ছিল সামেশন অফ এর পর কি দেওয়া আছে, 0 থেকে আপ টু ইনফিনিটি অবধি দেওয়া আছে, তাহলে 0 টু ইনফিনিটি অবধি। আর টি আর মানে আমি জেনারেল টার্মটাকে আমি এইটা নিতে পারি, তাহলে জেনারেল টার্ম যদি ধরো সাপোজ জেনারেল টার্ম টি আর ইজ ইকুয়াল টু, এইটাকে আমি কেমন ভাবে লিখতে পারি বলো তো, জেনারেল টার্মটাকে টি আর ইজ ইকুয়াল টু tan ইনভার্স r প্লাস 1 মাইনাস tan ইনভার্স r, এটা হচ্ছে জেনারেল টার্মটা। সেই r এর ভ্যালু গুলো কোথা থেকে যাচ্ছে, 0 থেকে ইনফিনিটি। r এর ভ্যালু তাহলে যদি 0 নিতাম t0 এটা আসতো, t1 আমি আপ টু n অবধি দেখিয়েছি, ইনফিনিটি অবধি কিন্তু আছে। n অবধি যদি আমি দেখাই, দেখো t অফ 1 কি হবে, tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 1, t অফ 3 কত হতো, tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 3, তাহলে এরকম ভাবে করতে করতে t অফ n কত হবে, tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স n। তো এর আগের টার্মটার সঙ্গে এটা কাটবে, এটা কেটে যাবে, তার মানে পড়ে থাকবে tan ইনভার্স n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 0 পড়ে থাকবে। এখন দেখো এস n বলেছি সাম অফ n টার্মস, যদি n এর ভ্যালু ইনফিনিটি অ্যাপ্রোচ করে, ইফ n টেন্ডস টু ইনফিনিটি দেন কি হবে, tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0 এর ভ্যালু তো 0, tan ইনভার্স ইনফিনিটি ভ্যালু কত π/2, তাহলে আমাদের অ্যানসার কত এসে যাবে π/2 মাইনাস 0, দ্যাট উইল বি π/2। নেক্সট অঙ্ক, দেখো একটু কোঅর্ডিনেট দুখানা ইম্পর্টেন্ট অঙ্ক বলি ইলিপসে। তো প্রথমে let p be a variable point on the ellipse, একটা দেওয়া আছে ইলিপসের ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। তো প্রথমে আমরা জেনে নিই ইলিপসের উপর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আমরা কিরকম ভাবে লিখতে পারি, a cos থিটা b sin থিটা। তাহলে ইলিপসের উপর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট লিখলাম a cos থিটা b sin থিটা লিখতে পারি। এখন ইলিপসের দুটো ফোকাস রয়েছে, তার মানে এখানে যে দুটো ফোকাস a, 0 আর মাইনাস a, 0 বলছে এই আরবিটারি পয়েন্ট যে কোনো জায়গায় p হতে পারে, এখানে হতে পারে p, এখানে হতে পারে, যে কোনো একটা জায়গায় p নিলাম যার কোঅর্ডিনেটটা এটা, তাহলে এদের তিনটে পয়েন্ট আমার নোন হয়ে গেল। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের যদি তিনটে ভার্টেক্স দেওয়া থাকে তাহলে তাদের ফর্মুলা ইনডিটারমিনেট ফর্মে আমরা লিখতে পারি, হাফ a cos থিটা b sin থিটা 1 ae0 1 মাইনাস ae0 1। নরমাল সিম্পলিফাই করে এটা আসছে, ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি 1, তাহলে abe into 1 that will be abc। খুব সোজা কোশ্চেন, ছবিটা আঁকলেই কিন্তু অঙ্কটা করে যেতে পারবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসার খুব চান্স থাকে, ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যেই পড়ছে, দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। In an ellipse, the angle between the lines joining the foci with the positive end of minor axis, positive end of minor axis, ellipse এর major axis হচ্ছে এটা আর minor axis হচ্ছে এটা, তাহলে positive end of the minor axis এটা। তাহলে আমরা যদি নরমাল ইলিপস লিখি x স্কয়ার বাই a স্কয়ার, এইটুকু সেমি মেজর লেন্থ কত b হয়, তাহলে 0, b আমরা লিখতে পারি। তাহলে দেখো স্লোপ অফ fb, স্লোপ অফ fb আমরা বার করতে পারি। স্লোপ অফ fb কি হবে বলো, স্লোপ অফ fb, fb এর স্লোপ আমরা কি ভাবে লিখবো, y2 y1 x2 x1। তাহলে ওই ফরম্যাটে আমি লিখে নিলাম, কি বের হলো b e, আর f ড্যাশ b কত বেরিয়েছে b e। কি বলেছে, এই এরা কি থাকবে, রাইট অ্যাঙ্গেল থাকবে, দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তাদের স্লোপের প্রোডাক্ট -1 হয়, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে সেটা কত লিখবো -1, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার। আবার আমরা কি জানি, এখানে b স্কয়ার এর ভ্যালু a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার, এটা আমরা জানি।
বসিয়ে দিলাম 1 মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার ই এর ভ্যালু 1/√। আশা করি বুঝতে পারলে এই টাইপের অঙ্ক কিন্তু আসবে। নেক্সট অঙ্ক, দেখো প্যারাবোলার দুটো অঙ্ক আমরা করি এবার। Two tangents are drawn from the point -2, -1 to the parabola এটা। তো এই অঙ্কটা করার আগে আমাদের যে জ্ঞানটা কাজে লাগবে সেটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এই প্যারাবোলার ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হয়? y ইজ ইকুয়াল টু mx প্লাস a বাই m। mটা হচ্ছে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে? এটা তো তোমরা জেনে থাকো এবং হয়তো প্র্যাকটিসও করেছো। এবং আমরা ট্যানজেন্ট নরমালের অঙ্কগুলো জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করে করলে অনেক সুবিধা হয়। তোমাদের ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা একটুখানি কমেন্ট করো। খাটছি, তোমরাও উৎসাহ দাও আমাকে, ঠিক আছে? তো বেশ, তো এনি ট্যানজেন্ট অফ দ্য স্লোপ আমি ধরে নিলাম m, আর y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আছে। 4x এর জায়গায় এখানে কি আছে? 1 আছে। তাহলে আমি এর ভ্যালু কত? 1 ধরলাম। তাই এনি ট্যানজেন্ট অফ স্লোপ of m is y is equal to mx plus a by m এর জায়গায় 1 by m লিখলাম। বুঝে গেছে? এবার দেখো it passes through -2, -1। দেখো দেওয়া আছে two tangents are drawn from the point এটা। তাহলে একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট দুটো ড্র করছে, তার মানে আমি বলতে পারি এই ট্যানজেন্টটা এই পয়েন্টগুলো দিয়ে গেছে। তাহলে আমি y আর x এর জায়গায় আমি এগুলো বসাতে পারি। নিয়ে দেখলাম এখানে একটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। কার? m এর কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। তার মানে আমরা দুখানা ট্যানজেন্ট ড্র করছি। তাহলে m এর দুটো ভ্যালু বের হলো। এই m টা কি? স্লোপ অফ দা ট্যানজেন্টস। তাহলে স্লোপ অফ দা ট্যানজেন্টস যখন বের হলো m ইজ ইকুয়াল টু 1 আর m ইজ ইকুয়াল টু -1/2 বের হলো। তাহলে ট্যান থিটার ভ্যালু আমরা কি জানি? m1 - m2 বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা tan আলফার ভ্যালু কত বের হলো? 3। অ্যানসার কি কি আছে দেখো, 1 অপশনগুলো 1 √3 3 1/√3, তাহলে আমাদের 3 এলো। তো বলছি এই যে ট্যানজেন্ট নরমালের অঙ্ক, ইলিপস, প্যারাবোলা, স্ট্রেট লাইন, এই কোঅর্ডিনেট পার্টটা কিন্তু তোমাদের হেভি স্ট্রং হতে হবে। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আসে। তো এইগুলো যেমন আমি তোমাদের করাচ্ছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো এবং রেগুলার যেভাবে তোমাদের গাইড করছি, আশা করছি তোমরা পরীক্ষার সময় ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার দেখো বেশি আর কথা বলবো না, তারপরের অঙ্কে চলে আসি। ইফ টু ট্যানজেন্টস ড্রন ফ্রম দ্য পয়েন্ট আলফা বিটা টু দ্য প্যারাবোলা এটা আর সাচ দ্যাট দ্য স্লোপ অফ ওয়ান ট্যানজেন্ট ইজ ডবল অফ দ্য আদার। ঠিক সিমিলার অঙ্ক, একটু ঘুরিয়ে দেওয়া। তাহলে আমি ধরলাম ট্যানজেন্টের ইকুয়েশনটা y ইজ ইকুয়াল টু mx প্লাস 1/m। ঠিক সিমিলার লজিকে আগের বার বাইরে একটা পয়েন্ট ছিল, এবার আমি ধরে নিলাম বাইরের পয়েন্টটা কত? আলফা বিটা। তাহলে আলফা বিটা পয়েন্ট দিয়ে আমি যখন টানবো তাহলে এখানে আমরা কার কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম? আবার একটা m, মানে m এর কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম। m গুলো কি? mটা কি? স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। এখন দেখো বলে দিয়েছে the slope of one tangent is double of the other, তার মানে একটা আর একটা ডবল। তাহলে আমি যদি ধরি আলফা একটা, ধরো একটা রুট যদি আলফা হয় তাহলে আরেকটা কত ধরতে হবে? 2 আলফা। সেরকম m1 একটা রুট, তাহলে আরেকটা কত হবে? 2m1। সাম অফ রুটস এর ফর্মুলা কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, এন্ড আলফা ইনটু বিটা কত? সি বাই এ। তাহলে এখান থেকে m1 এর ভ্যালু বেরিয়ে গেল। এখানে m1 স্কয়ার, এই ভ্যালুটা বসিয়ে দিলাম, নিয়ে সুন্দর করে একটা চলে এলো। তাহলে অপশন গুলো দেখো কি কি আছে। আলফা বিটা স্কয়ার, আলফা ইজ ইকুয়াল টু বিটা স্কয়ার, আলফা স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। আমরা পেয়ে গেলাম এইটা। নেক্সট অঙ্ক, দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। একটা ইকুয়েশন দেওয়া আছে, জেনারেল ইকুয়েশন অফ কনিক্স, যেটা আমরা জানি ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন অফ কনিক্স। তো বলে দিয়েছে এই কনিক্সটা প্যারাবোলা হলে তার কন্ডিশনটা। তো ফার্স্ট কন্ডিশনই
ল্যামডা, ফাইন্ড দ্য কন্ডিশন ফর হুইচ ল্যামডার কোন ভ্যালুর জন্য এটা প্যারাবোলা হবে। তো আমরা যদি জেনারেল ইকুয়েশনটা দেখি, তার কন্ডিশনটাই হচ্ছে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি, হতেই হবে, প্যারাবোলা হতে গেলে এটা হতেই হবে। তো আমরা যদি কম্পেয়ার যদি আমি এটার সঙ্গে এটা করি, তাহলে এইচ হচ্ছে ল্যামডা, বাকিগুলো ভ্যালু কম্পেয়ার করে পেলাম, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, সরি এইচ মানে এখানে ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তাহলে ল্যামডার ভ্যালু কত হয়ে গেল প্লাস মাইনাস 6। খুব সোজা অঙ্ক, কিন্তু এটা অনেকে করে মানে জানা থাকে না, অনেকেই তোমরা জেনে এসছো, তাদের কাছে খুব সোজা লাগবে। ফাইন্ড দ্য লেন্থ অফ ইন্টারসেপ্ট হুইচ দ্য সার্কেল মেক্স অন অ্যাক্সিস। একটা সার্কেল এক্স অ্যাক্সিসে কতখানি পয়েন্টে ইন্টারসেক্ট করছে তার ইন্টারসেপ্টেড পার্টটা, আর ওয়াই অ্যাক্সিসকে কতখানি ইন্টারসেক্ট করছে তার পার্টটা। তো এটা ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করব। ফর্মুলাটা কি, যদি এরকম জেনারেল ফর্ম অফ সার্কেল থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলবো লেন্থ অফ ইন্টারসেপ্ট পোরশনটা কি করে বার করতে হয়, 2 ইনটু রুট ওভার g স্কয়ার মাইনাস c, আর লেন্থ অফ ইন্টারসেপ্ট অন y স্কয়ার 2 ইনটু f স্কয়ার মাইনাস রুট ওভার f স্কয়ার মাইনাস c। তাহলে কম্পেয়ার করে নিলাম, 2g সমান 10, g এর ভ্যালু 5, f এর ভ্যালু কত মাইনাস 2, বসিয়ে দিলাম, একদম সুন্দর চলে এলো। তাহলে আমার অ্যানসার 8,0, তার মানে এইটা বোঝা গেছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোনটা মনে রাখবো, এইটা ফর্মুলাটা মনে রাখবো। এটার ক্ষেত্রে কোনটা মনে রাখবো, এইটা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, পড়া থাকলে রিভাইজ হচ্ছে, যারা নতুন করছো বা যারা নতুন জানছো তারা নোট করে দাও। 17 তারিখ গিয়ে এর ফলাফলটা তোমরা আমাকে দেবে, তারপর একটা বড় পার্টি হবে, ঠিক আছে। ফাইন্ড রেডিয়াস এন্ড সেন্টার অফ দ্য সার্কেল। একটা সার্কেলের প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, প্যারামেট্রিক ফর্মে দেওয়া রয়েছে। প্যারামেট্রিক ফর্ম যাদের প্রবলেম আছে, আমার সার্কেলের ভিডিও একটু দেখে নিও, প্যারামেট্রিক ফর্মে করা আছে। আর y = 3 + 2 sin θ। তাহলে আমাকে বলেছে তার কি বার করতে বলেছে, সেন্টার বার করতে বলেছে। তাহলে আমরা cos θ এর টার্মে এলাম আর sin θ এর টার্মে লিখলাম। প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমরা কি করে বার করি, এলিমিনেটিং দা প্যারামিটার, এলিমিনেট করতে হয় প্যারামিটার। তাহলে sin θ cos θ কে এলিমিনেট করব, সেই ছোট্টবেলাকার ফর্মুলা নাকি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাহলে ছোট্টবেলাকার ফর্মুলা ইউজ করে দিলাম। জেনারেল ফর্ম যখন ছিল সেটা এইটা, আর এইটা কোন ফর্মে এলো বলো তো, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু r স্কয়ার। এই ফর্মেটে থাকলে আলফা বিটা কি হয়, সেন্টার, এটা রেডিয়াস। তাহলে কম্পেয়ার করে দাও, সেন্টার -1 3, রেডিয়াস 2, ঠিক আছে। দেখো সার্কেলের এই অঙ্কটা কনসেপচুয়াল একটা অঙ্ক, যে দুটো ট্যানজেন্ট যদি প্যারালাল হয় সার্কেলের, সেই ট্যানজেন্ট দুটোর মধ্যে ডিসটেন্স কি হয়, সার্কেলের ডায়ামিটারের সঙ্গে ইকুয়াল হয়, অথবা সেন্টার থেকে সার্কেলের ডিসটেন্স কি হয়ে যায়, রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়ে যায়। তো এই জিনিসটা আমরা কাজে লাগাবো, ওকে। নাও ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্টস টু দ্য সার্কেল। একটা সার্কেল দেওয়া আছে which are parallel to the straight line, মানে ট্যানজেন্ট গুলো কার সঙ্গে প্যারালাল, এই 4x + 3y + 5 এর সঙ্গে প্যারালাল। তাহলে দেখো, যদি এই লাইনটা মনে করো 4x + 3y + 5 = 0 হয়, এর সঙ্গে দুটো ট্যানজেন্ট প্যারালাল, তাই ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা লিখতেই পারি 4x + 3y + k = 0। যা যা ইকুয়েশন দেওয়া আছে ওখান থেকে আমি সেন্টার আর রেডিয়াস বার করে নিয়েছি সার্কেলের, তাই তো। সার্কেলের সেন্টার আর রেডিয়াস বার করে ফেললাম। এবার আমরা কি করছি, যে এই যে ট্যানজেন্ট থেকে এই রেডিয়াস, এই সেন্টারের ডিসটেন্সটা বার করছি, ax1 + by1 + c √a² + b²। সেই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কার সঙ্গে ইকুয়াল হবে, এই ডিসটেন্সটা কার সঙ্গে ইকুয়াল হবে, রেডিয়াসের সঙ্গে, দ্যাট ইজ ইকুয়াল টু রেডিয়াস। তাহলে মড তুলে নিলে আমরা কটা ভ্যালু পাবো, দুটো ভ্যালু পাবো, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস আসছে না, মড তুলে নেওয়া মানে আমরা কি করব, প্লাস মাইনাস ভ্যালুটা নেবো। তাহলে k এর ভ্যালু একবার 19, k এর ভ্যালু -31। তাহলে এখানে বসিয়ে দাও 4x + 3y + 19। দেখো কোন অপশনটা চলে এসেছে, ফার্স্ট অপশন চলে এসেছে। তাহলে অঙ্কটার মধ্যে তোমরা কি শিখলে, দুটো প্যারালাল ট্যানজেন্ট যদি দেওয়া থাকে, তাহলে প্যারালাল ট্যানজেন্টের মধ্যে ডিসটেন্স ডায়ামিটারের সঙ্গে ইকুয়াল হয়,
আর সেন্টার থেকে ট্যানজেন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা রেডিয়াসের সঙ্গে ইকুয়াল হয়। হাঁপিয়ে যাচ্ছ না তো? ভালো করে সুন্দর করে অঙ্কটা বোঝো, মনে আনন্দ নিয়ে বোঝো। বেশ, তারপর দেখো একটা ভেক্টরের অঙ্ক করি। a ডট বি, বি ডট সি, সি ডট এ 0। তার মানে যখন এই কন্ডিশনটা দেওয়া আছে আমরা বুঝতে পারছি এবিসি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবিসি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার এই কন্ডিশনটা বলছে। তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a ডট বি ক্রস সি। আমরা জানি এবিসি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, আবার এটাও জানি বি ক্রস সিটা কার উপর পারপেন্ডিকুলার? বি ক্রস সি ইজ পারপেন্ডিকুলার টু বি, বি ক্রস সি ইজ পারপেন্ডিকুলার টু সি, দ্যাট ইজ বি ক্রস সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেন বি এন্ড সি। তাহলে বি ক্রস সি বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার, বি ক্রস সি সি এর সঙ্গেও পারপেন্ডিকুলার। আবার আমরা জানি এ এমন একটা ভেক্টর যেটা বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার, সি এর সঙ্গেও পারপেন্ডিকুলার। তার মানে যদি এটা একটা প্লেন হয়, এটা যদি মনে করো বি ক্রস সি হয়, তাহলে এটাও তো এরকমই আছে, এ বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার, সি এর সঙ্গেও পারপেন্ডিকুলার। তার মানে আমরা বলতে পারি এই দুটো লাইন প্যারালাল। তাহলে আমি কি বলতে পারবো? এ ইজ প্যারালাল উইথ বি ক্রস সি, দ্যাট ইজ এ ইজ প্যারালাল উইথ বি ক্রস সি। তার মানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস এ এর সঙ্গে বি ক্রস সি? কত অ্যাঙ্গেল? 0। তাহলে মড অফ এ, এইটাকে ট্রিট করো মনে মনে, এটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করো। তাহলে এ মড অফ এ মড অফ বি cos 0, cos 0 এর ভ্যালু 1। এইবার ভেতরেরটাকে যদি আমরা মডিউলাস দিই, ভেতরেরটাকে যদি ভ্যালু বার করি, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তাহলে মড অফ বি মড অফ সি মড অফ sin 90 ইনটু n ক্যাপ, n ক্যাপের মডিউলাস আমরা জানি 1। তাহলে একবারে 1 লিখে দিয়েছি, দ্যাট ইজ মড অফ এ মড অফ বি মড অফ সি। তাহলে কোথায় গেল 4 অঙ্কটা? পরের অঙ্ক এসো। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সোজা অঙ্ক কিন্তু বারবার আসে। মড অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মড অফ আলফা মাইনাস বিটা। যদি এরকম থাকে দেন কোন কোন ভ্যালুগুলো, মানে কোন কোন অপশনটা রয়েছে? আলফা বিটার সঙ্গে প্যারালাল, আলফা পারপেন্ডিকুলার, আলফা ইজ ইকুয়াল টু হাফ, বিটা নান। তো এখানে ভেক্টরের সাইনগুলো যদি কোনো জায়গায় মানে আমার লিখতে ভুলও হয়ে যায়, তোমরা একটু নিজেরা লিখে নিও। তো দেখো এটা ইউজ করবো আমরা কোনটা প্রপার্টি দিয়ে? যে কোনো ভেক্টরের স্কয়ার ইজ ইকুয়াল টু মড অফ এ স্কয়ার। এই প্রপার্টিটা আমাদের খুব কাজে লাগে। মড অফ এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে আমি স্কয়ারিং বোথ সাইড করছি, আলফা প্লাস বিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। দেন পরের লাইন আমি বলতেই পারি এটা আলফা প্লাস বিটার হোল স্কয়ার, ভেক্টর আলফা প্লাস বিটার হোল স্কয়ার। তার মানে এটাকে আমি পরের লাইনে লিখতে পারি আলফা প্লাস বিটা ইনটু আলফা প্লাস বিটা। আমি দুটো স্টেপ জাম্প করে ডাইরেক্ট এটা লিখে দিয়েছি। এটাও ঠিক একই রকম ভাবে লেখা যেত, স্টেপ জাম্প করে এটা লিখে দিয়েছি। কারণ এত তো তোমাদের পরীক্ষার সময় দেখানোর দরকার নেই। আইডিয়া ক্লিয়ার থাকলে নিজেরা শর্ট মানে মেথডে করবে, রাফে দেখে শুনে করবে, তাহলেই হবে। তাহলে 4 আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ আলফা ইজ পারপেন্ডিকুলার উইথ বিটা। এই অপশনটা হয়ে গেল। আচ্ছা, if x and y are two unique vectors, theta is the angle between them, then half x minus y is কত? তো half x minus y আমাদের এই রুলসটা একটু, এই ট্রিক্সটা একটু জানতে হবে। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই স্কয়ার করব, কারণ একটা ভেক্টর মনে করো a দেওয়া আছে, স্কয়ার যখনই তুমি করবে a স্কয়ার মানে তোমার a ডট a, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার চলে আসছে। তাহলে এটা মাথায় রাখবে যে half x minus y বার করতে বলেছিল angle between, if theta is the angle between them, then half of x minus y. So half of x minus y কে আমি কেমন লিখতে পারি বলো তো? root over of এটা লিখতে পারি। half of x minus y কে আমি কেমন লিখতে পারি? half of mod x minus y is equal to root over of এটা। দেন তাহলে আমি এখানে কি লিখতে পারি? root over of এটা। দেন আমরা কি লিখতে পারি? root over of এটা। নরমাল ভেঙে দিলাম, একটা স্টেপ জাম্প আছে এখানে। তারপর এখানে আমি আবার একই রকম লিখতে পারি। আচ্ছা, x আর y কি দেওয়া আছে? ইউনিক ভেক্টর। তাহলে মডিউলাস করলে কত হয়? 1 হয়। তাহলে mod of x এর হোল স্কয়ার মানে 1, mod of y স্কয়ার মানে 1, 2 mod of x y এটার ভ্যালু 1। তার মানে আবার রুট দিয়ে দিলাম। আবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা 1 minus cos θ 2 sin square θ/2।
তার মানে √sin²θ/2 দ্যাট উইল বি sin θ/2। তার মানে আমার কি এলো mod of sin θ/2। √ অফ এটা আছে, তাহলে √ অফ এটা মানে আমরা কি লিখব mod of a = √ অফ a²। আমরা জানি সেইটা, এর জন্য আমরা mod of এটা কাজে লাগালাম। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। গলার আওয়াজটা কম আসতে পারে, সকাল থেকে টানাই করছি। I dot j cross k plus j dot এটা, তো এইটা ভ্যালু বার করতে বলেছে। দেখো আমি দাগ দিয়ে রেখেছি 3 এ, তোমরাও মুখোমুখি করতে পারো। I j k are mutually perpendicular with each other, এটা আমরা জানি। এটা যদি I হয়, এটা যদি j হয়, আর এটা যদি k হয়, j cross k মানে এইটার উপর পারপেন্ডিকুলার কে I, তাহলে j cross k is parallel with I। তাহলে I dot I করলে কি হবে বলো? I j cross k এর জায়গায় আমি I লিখতে পারি, তাহলে I dot I হয়ে গেল। সিমিলারলি k dot k cross I মানে কি লিখবো আমরা? j dot j, আবার k dot I cross k I cross j মানে কি লিখবো? k। তাহলে I dot I unit vector mod of I cos of 0 I dot I 1 plus 1 plus 1 that will be 3, answer 3। next অঙ্ক, দেখো একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, লাইন ইকুয়েশন অফ এ লাইন এন্ড দা লাইনটা এই প্লেনটাকে মিট করছে। তাহলে লাইনের ইকুয়েশন যখন আমাদের দেবে, তাহলে এই ইকুয়েশনের লাইনের উপর যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আমায় নিতে হবে। তাহলে আরবিটারি পয়েন্ট যখনই নেব, এটা ইকুয়াল টু সাম r নেব। তাহলে লাইনটার উপর যে কোনো পয়েন্ট, এনি পয়েন্ট অন দিস লাইন, এই ফরম্যাটে আমি লিখতে পারি। এনি পয়েন্ট অন দিস লাইন, এটা লেখা যায় কি হবে? এলো 3r - 3 -2r + 2r - 1। এখন এই পয়েন্টটা আবার কি বলছে? এই এমন একটা আরবিটারি পয়েন্ট নিয়েছি যেটা কিনা আবার এই প্লেনটাকে ইন্টারসেক্ট করছে। প্লেনটাকে ইন্টারসেক্ট করা মানে কি? ধরো এরকম একটা লাইন, এরকম একটা প্লেন রয়েছে, এরকম একটা লাইন ইন্টারসেক্ট করছে। তাহলে লাইনের উপর যে পয়েন্টটা এই প্লেনটাকে ইন্টারসেক্ট করবে, সে নিশ্চয়ই এই প্লেনের ইকুয়েশনকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করিয়ে দিলাম, স্যাটিসফাই করিয়ে দিয়ে আর এর একটা ভ্যালু বের করে ফেললাম। আর এর ভ্যালু বসিয়ে দাও এখানে, পয়েন্ট বেরিয়ে গেল, এই পয়েন্টটা বেরোলো। এরকম একটা অঙ্ক থাকতে পারে, সোজা অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। এরকম একটা অঙ্ক থাকে, the ratio in which the line joining the points 2 4 5 and 3 - 5 4 is divided by yz plane। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে কোথায়? yz প্লেনে। তো আমরা জানি yz প্লেনের ইকুয়েশন কি? x = 0। তাহলে যে কোনো দুটো পয়েন্ট যখন আমরা জয়েন করছি, আমি ধরে নিচ্ছি যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা k:1 রেশিওয়ে ইন্টারসেক্ট করছে। তো আমরা ফর্মুলা কি জানি? যে যেহেতু yz প্লেনের ইকুয়েশন x0, তাহলে আমি শুধু x টা বার করব। তো শুধু x টা বার করতে গেলে কি করতে হবে? mx2 + nx1 / m + n করতে পারো, বা kx2 + x1 / k + 1। তাহলে এই যে যেহেতু আমি k:1 ধরেছি, এটা ইকুয়াল টু কত? 0। k এর ভ্যালু কত বেরিয়ে গেল? -2/3। আর তাহলে আমাদের 4 নম্বর অ্যানসারটা। ওয়েট করো, 15 নাম্বার 15। আচ্ছা, আমাদের 50 নম্বর অঙ্কে আমরা চলে এসেছি। তো এই অঙ্কতে যাওয়ার আগে প্রথমে তোমাদের বলি, একদমই স্কিপ করে করে ভিডিওটা দেখো না। প্রথম থেকে মন দিয়ে একদম 1 থেকে 50টা অঙ্ক দেখো। 100টা অঙ্ক করবার প্ল্যানে ছিলাম, কিন্তু আমার মনে হলো যত তাড়াতাড়ি তোমাদের দুটো পার্টে যদি দিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় বেটার, কারণ তাহলে তোমরা রিভাইজ করার সুযোগ বেশি পাবে। তাই আমি কি করলাম, সমস্ত চ্যাপ্টারের উপর মধ্যে যে যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এবং মোটামুটি যে যে টাইপের অঙ্কগুলো লাস্ট 4-5 বছরে এসছে, সেই অনুযায়ী আমি তোমাদের সাজিয়ে অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কিন্তু খাতায় অঙ্কগুলো করে নিও। তো ফার্স্ট টাইম আমার মনে হয়, আমি তো ইউটিউবে এরমভাবে কোনো চ্যানেলে দেখিনি যে এই উদ্যোগ নিয়ে পড়েছে। তো যদি আমার উদ্যোগটা ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক
দিও, কষ্ট করে হলেও দিও নাকি। তো খেটে খাওয়া গ্রুপের সদস্যদের বলছি খাটতে থাকো 17 তারিখ পরীক্ষা হলে গিয়ে তোমরা নিশ্চয়ই তোমাদের জায়গাটা বুঝতে পারবে। আর যেভাবে মোটিভেট করছি তোমরাও আমাকে মোটিভেট করো, ভালোভাবে অঙ্ক করো, ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, তোমাদের রেজাল্ট কি আমাকে আরও মোটিভেট করতে সাহায্য করবে। যাই হোক, লাস্ট অঙ্কটা আমি বোঝাচ্ছি। লগের একটা টার্ম দেওয়া রয়েছে, দেখো লগ a মাইনাস b এই ফরম্যাটে আছে, লগ sec থিটা মাইনাস tan থিটা 1 এই ফরম্যাটে দেওয়া আছে, এবং log অফ পাই বেস e ইজ ইকুয়াল টু 0 তার সঙ্গে রয়েছে। তো আমরা কি করলাম, প্রথমেই এই অবধি লিখলাম, নিয়ে log পাই বেস e টাকে ওইদিকে নিয়ে চলে গেল, তাহলে মাইনাস log পাই বেস e। লগের প্রপার্টি কি, এইখান থেকে লগ উপরে চলে যায়, অর্থাৎ log a টু দি পাওয়ার b মানে আমরা জানি b log a, সেই প্রপার্টি ইউজ করে আমরা কি করলাম, পাই টু দি পাওয়ার মাইনাস 1 এ নিয়ে চলে এলাম। তাহলে log পাই টু দি পাওয়ার মাইনাস 1 মানে log অফ 1 পাই পাই, বোথ সাইডে লগ রয়েছে, আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দেওয়ার পর এই অপশনটা আমার এলো। এবার তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু কত, 1। তাহলে আমরা জানি sec থিটা ইনটু sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি সেই রিলেশনের সাহায্য নিয়ে আমি বলতেই পারি এইটা তার রেসিপ্রোকালটা হয়ে যাবে। দেখো কারোর যদি বুঝতে অসুবিধা হয়, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা করলে কত হচ্ছে, 1 হচ্ছে না। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, এটা ইনটু এটা করলো 1, এটা ইনটু এটা করলো 1, তাহলে LHS এ 1 চলে এলো আর HS এ 1 চলে এলো, তো ঠিকই আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, ভেতরের এই পোরশনটা অর্থাৎ sec থিটা tan থিটা ইনটু এটা, এই পুরো পোরশনটার ভ্যালু আমি কি পেয়ে গেলাম, পাই পেয়ে গেলাম। তাহলে cos অফ পাই ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, -1। তো যারা যারা আমার উদ্যোগটাকে পছন্দ করছো তারা তোমাদের বন্ধুদের কাছে এবং ফেসবুকে বা তোমাদের যত গ্রুপ রয়েছে, যত সোশ্যাল মিডিয়া আছে, পারলে একটুখানি চ্যানেলটি মানে ব্রড, মানে আরও আমাদের বড় হতে হবে, তোমাদেরকেও বড় হতে হবে, আমাদের চ্যানেলটাকেও বড় হতে হবে, ওভারঅল ইউনিটটাকে বড় হতে হবে। তাই একটু ছড়িয়ে দাও আমার এই উদ্যোগটাকে। যদি তোমরা সমর্থন করো তাহলে প্লিজ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যেভাবে আমি তোমাদের 50টা সলভ করে দেখালাম এটা কিন্তু ছড়িয়ে দাও, তাহলে সবাইকারই কাজে লাগবে এবং আমাদেরও চেষ্টাটা আরও বাড়বে, আরও উদ্যোগ বাড়বে, আরও খিদে বাড়বে, আমারও আরও বেশি উৎসাহ বাড়বে। ঠিক আছে, তো আজকে আর বেশি বলছি না, এই নিয়েই ভিডিওটা শেষ করলাম। তোমরা কমেন্ট বক্সে লেখো কেমন লাগলো, ভালো লাগলে ভালো লিখবে, খারাপ লাগলে খারাপ লিখবে, কোনো ব্যাপার না। তো আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, মনে ভরসা রাখো, আর বাড়িতে খুব ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, লাস্ট 5-6 বছরের কোশ্চেনগুলো করো। আর আমার যে আগের যে ভিডিওগুলো, যারা নতুন এসছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার 3খানা মক টেস্ট পেপার এখনও অবধি দেওয়া আছে চ্যানেলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর প্লে লিস্টে যাবে, সেইখানে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।